শহীদুজ্জামান খান শাহেদ, ব্র্যান্ডিং ইউরসেলফ ট্রেনিং এ। তো শুরুতে এভাবে করে শুরু করতে চাই। জন্ম, মৃত্যু, সৃষ্টি, প্রলয় সবকিছুই তোমার মর্জিত হয়। তুমি প্রভু, তুমি মহান। বৃক্ষ পুষ্প তোমারই অবদান। এই মুহূর্তে যাকে বেশি স্মরণ করতেছে মহান রাব্বুল আলামিন। উনি হয়তো আজকে আমাকে সুস্থ না রাখলে, আপনাকে সুস্থ না রাখলে আজকে এই প্রোগ্রামটাই কিন্তু আমরা এনজয় করতে পারতাম না। এই ট্রেনিংটা এনজয় করতে পারতাম না। এজন্য সৃষ্টিকর্তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো শুরুতে এভাবে কেউ শুরু করতে চাই, না জবান সে, ना निगाह से, ना दिमाग से, ना रंगों से, ना ग्रटिन से, ना गिफ्ट से, आपको ঈদ মোবারক ডাইরেক্ট দিল সে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। ঈদের আগে এটাই আমার শেষ ট্রেনিং। ইনশাল্লাহ ঈদের পরে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে মিলিত হব। তো সবাই আপনার পরিবারকে নিয়ে, আপনার প্রতিবেশীকে নিয়ে, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে ঈদ করেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই প্রোগ্রাম স্টার্ট করতে যাচ্ছি। শুরুতেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই, যেখানে গল্পটার মিনিংসটা হচ্ছে এরকম: মাই মাদার ইজ মাই রোড, মাই ফাউন্ডেশন। শি প্লান্টেড দ্য সিড দ্যাট আই বেস মাই লাইফ অন, and that is the belief that the ability to achieve start your mind. তার মানে হচ্ছে আমার মা আমার শিকড়, আমার ফাউন্ডেশন। তিনি আমার জীবনে বৃত্তিযুক্ত এমন একটি বীজ রোপণ করেছিলেন এবং সেই বিশ্বাসটি অর্জন করার ক্ষমতা আমার মনে শুরু হয় ওই বাল্যকাল থেকেই। তার মানে হচ্ছে বাল্যকালের যে শিক্ষা আব্বা আম্মা দেয় বা মা দেয় সেটাই কিন্তু প্রকৃত শিক্ষা। তো প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আজকে আমিও বলবো আপনার একটা ফাউন্ডেশন দরকারি বিজনেসের জন্য। আপনার একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে আপনার অ্যাজ এ আপলাইন। সেই ফাউন্ডেশনের ভিত্তিতে কিন্তু আপনার বেসিক্যালি আজকে কেউ এসও, কেউ এমও, কেউ এজিএম, কেউ জিমা, কেউ বা স্টার। তো এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন সেই গল্পটা দিয়ে আজকে স্টার্ট করা যাক। একটা ছেলে হতাশ ও মন খারাপ করে বসে আছে। তার মা তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তখন ছেলেটা বলল, আমি তো সব সময় ভালো কাজ করি, সবার উপকার করি, নিজের কাজও মন দিয়ে করি, তবু সবাইকে খুশি করতে পারি না। বেশিরভাগ মানুষ আমার কাজের কোনো ভ্যালু দেয় না, তাই আমার মন খারাপ। এই কথা শুনে তার মা তাকে একটি আংটি দিল, সেটাতে পাথর লাগানো ছিল। এটা দিয়ে তার মাকে বলল, এটা দিয়ে তুমি পাশের জামা কাপড়ের মার্কেটে যাও, সেখানে গিয়ে এটা বিক্রি করার চেষ্টা করো। যদি কেউ এটার দাম জিজ্ঞেস করে, তুমি মুখে কিছু না বলে তুমি নিজের 5টি আঙ্গুল দেখাবে। সে কি বলে তা শুনে চলে আসবে, বিক্রি করার দরকার নেই। অনেক চেষ্টার পর একজন জিজ্ঞেস করলো, এটার দাম কত? তখন সে কিছু না বলে নিজের হাতের 5টি আঙ্গুল দেখিয়ে দিল। তখন লোকটি আংটির দাম বলল 5 টাকা। ছেলেটা শুনে কিছু না বলে চলে এলো এবং মাকে সে বলল তিনি 5 টাকা বলেছেন। এবার তাকে বলল সোনার দোকানে যাও, দোকানদার বিক্রি করার কথা বললে 5টি আঙ্গুল দেখিয়ে দিবে, আর কি বলে শুনে চলে আসবে। ছেলেটা সোনার দোকানে গেল এবং মালিক তাকে জিজ্ঞেস করলো, তুমি কি এই আংটি বিক্রি করতে চাও? তুমি তোমার তখন সে মালিককে 5টি আঙ্গুল দেখিয়ে দিল। তখন সোনার দোকানদার তখন সোনার দোকানদারকে সে 5টি আঙ্গুল দেখিয়ে দিল। ছেলেটা খুব অবাক হয়ে গেল এবং বাড়িতে এসে মাকে বলল, মা, সে তো উনি তো আমাকে 5,000 টাকা বলছে এই আংটিটার দাম। তখন মা হেসে বলল, এর উত্তর তুমি পেয়ে যাবে। তুমি এবার এটা নিয়ে বাজারে সবচেয়ে বড় পাথরের ব্যবসার কাছে যাবে। সে যখন দাম জিজ্ঞেস করবে, তুমি 5টি আঙ্গুল দেখাবে। ছেলেটা ব্যবসায়ীকে গিয়ে সে আংটিটি দেখালো। ব্যবসায়ী ভালোভাবে আংটিটি দেখে ছেলেটিকে বলল, আংটিটির উপর যে পাথরটা লাগানো আছে সেটা একটি মূল্যবান পাথর ও দুর্লভ পাথর। এটা তুমি কত টাকা হলে বিক্রি করবে? তখন সে দোকানদারকে 5টি আঙ্গুল দেখালো। তাই দেখে ব্যবসায়ী ছেলেটাকে বলল, আমি রাজি, এটা 5 লক্ষ টাকা দিয়ে কেনার জন্য। ছেলে দৌড়ে তার মায়ের কাছে এলো এবং তার মাকে বলল, এই আংটিটি 5 লক্ষ টাকায় ওই পাথরের দোকানদার কিনতে চেয়েছে। তখন তার মা বলল, আমাদের জীবনও ঠিক একই রকম,
তোমার ভালো কাজের মূল্য এক এক জনের কাছে এক এক রকম, কারণ যে তোমার মূল্য বুঝবে না সে তোমার কাজের দামও দিবে না, কিন্তু যে তোমার কাজের সঠিক মূল্য বুঝতে পারবে সে তোমার কাজের সঠিক দামও দিবে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজকে এতটুকু বলবো হ্যালো ব্রাদার, আপনার এই সমাজে আপনার মূল্য কারো কাছে 5 টাকা, কারো কাছে 5,000 টাকা, কারো কাছে আপনার মূল্য বা আপনার ভ্যালু আছে 5 লক্ষ টাকা। হ্যালো ব্রাদার, কে কিভাবে নেয় এটা হলো তার দৃষ্টিভঙ্গি, কিন্তু প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার, আপনার ভ্যালু কিন্তু প্রতিনিয়ত আপনার বাড়িয়ে যেতে হবে। আর যেটাকে আমি বলি বেসিক্যালি সেলফ ব্র্যান্ডিং, এই সেলফ ব্র্যান্ডিং যদি আপনি নিজেকে করতে পারেন তাহলে আপনার ভ্যালু বাড়বে, সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে এবং আপনার সামনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার সফলতা আসবে খুব দ্রুত। তাহলে আসেন আমরা সেলফ ব্র্যান্ডিং নিজেকে কিভাবে করতে পারি এটা আমাদের জানতে হবে। এই জন্য বললাম নিজেকে পরিবর্তন করতে হবে আমাদের। ঠিক মা যেমন সন্তানকে পরিবর্তন করে, যেটা আমি প্রথমেই বলছি, মাই মাদার ইজ মাই রোড, মাই ফাউন্ডেশন, একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, যদি সেলফ ব্র্যান্ডিং আপনি নিজেকে করতে চান তাহলে প্রশ্ন হচ্ছে নিজেকে আপনার পরিবর্তন করতে হবে। জীবনে একটা অন্যতম অধ্যায় হলো, জীবনের একটা অন্যতম অধ্যায় হলো যে কোনো কিছুর পরিবর্তন হবে না। জীবনের অন্যতম একটা অধ্যায় হলো যে কোনো কিছুরই পরিবর্তন হবে না যদি আপনি নিজেই পরিবর্তন না হন। কোনো কিছুর উন্নতি হবে না যতক্ষণ না আপনি উন্নত হচ্ছেন। এটা কখনোই পরিস্থিতি বা ভাগ্যের উপর নির্ভর করে না। আমরা সবাই ভালো এবং খারাপের মধ্যে দিয়ে যাই, আমাদের সবার জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতি আসে। আর আর একজন মানুষ হিসাবে এটা যথেষ্ট স্বাভাবিক ব্যাপার। আমি বলতে চাচ্ছি আপনি কি পছন্দ করেন, এমন সব পরিস্থিতিতে যদি আপনি অপেক্ষা করে থাকেন আপনার আর্থিক অবস্থা পরিবর্তনের, যদি আপনি অপেক্ষা করে থাকেন আপনার কমিশন পরিবর্তনের, অথবা অপেক্ষা করে থাকেন কোনো কোনো কিছু পরিবর্তনের, কোনো কিছুই পরিবর্তন হবে না যদি আপনি পরিবর্তন না হন। অতএব আপনি আগে নিজেকে পরিবর্তন করেন। যখন আপনি পরিবর্তন হবেন তখন সবকিছু আপনার কাছে পরিবর্তিত হবে। যদি আপনি বড় কিছু না চান, যদি আপনি বড় কিছু চান তাহলে আপনাকে বড় কিছু করতে হবে। যখন আপনি বড় কিছু করবেন তখন আপনার জীবন বড় হয়ে উঠবে। আপনাকে অন্য আপনাকে অন্য যে কোনো কিছুর তুলনায় বেশি কাজ করতে হবে। আপনাকে অন্যদের প্রতি অনেক বেশি মূল্য দিতে হবে। অন্যান্যদের তুলনায় এক পদক্ষেপ পিছিয়ে গিয়ে নিজের জীবনকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং যে জানেন জানেন আপনার কি কি উন্নত করতে হবে সেলফ ডেভেলপমেন্টের জন্য বা সেলফ ব্র্যান্ডিং এর জন্য। পরিত্যাগ করেন সবকিছু যেগুলো আপনার জীবনে কোনো গুরুত্ব নেই। অপসারণ করেন সেই সবকিছু যেগুলো বারবার আপনাকে লক্ষ্যভ্রষ্ট করছে, আপনাকে আপনার উদ্দেশ্য থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। এটা যাই হোক না কেন এগুলোকে বিসর্জন দেন। হয়তোবা তারা আপনার আশেপাশের মানুষজন, হয়তোবা এটা আপনার খারাপ অভ্যাস, শুধুমাত্র আপনিই জানেন এটা কি। নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করুন। কোনো কিছুই পাল্টাবে না যদি আপনি না পাল্টান, কোনো কিছুর উন্নতি হবে না যদি আপনি উন্নত না হন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। হ্যালো ব্রাদার, অবশ্যই এমন দিন আসবে যেদিন অন্যরা আপনার চর্চা করবে। তাই আরো শিখেন, আরো জানেন, নিজেকে সমর্পিত করেন উন্নতির স্বার্থে প্রত্যেক দিন। ইয়েস ব্রাদার, আমি শিখবো, আমি আরো বেশি শিখবো, আরো বেশি জানবো, কারণ আমার আরো বেশি উন্নত হব। আমি এখন থেকে পরিবর্তন হলাম কারণ আমি পরিবর্তন চাই। তাহলে ইনশাল্লাহ আপনার মধ্যে আসবে সেলফ ব্র্যান্ডিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনার নিজের পরিবর্তনের মাধ্যমে আপনার নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতে পারেন, না হলে কখনো কোনোদিন আপনার দ্বারা সেলফ ব্র্যান্ডিং সম্ভব না। তাহলে আসেন ডেফিনেশন অফ ব্র্যান্ড, ব্র্যান্ডের ডেফিনেশন আমাদের জানতে হবে। তাহলে আসেন হোয়াট ইজ ব্র্যান্ড বা ডেফিনেশন অ্যান্ড ব্র্যান্ড। ব্র্যান্ড মিনস হোয়াট পিপল ফিল অ্যাবাউট ইউর প্রোডাক্ট, সার্ভিস অ্যান্ড ইউর অর্গানাইজেশন। মানুষ যে ধারণা পোষণ করে আপনার প্রোডাক্টের প্রতি, সার্ভিসের প্রতি এবং অর্গানাইজেশনের প্রতি, সেটাই হলো ব্র্যান্ড। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন একটু ব্র্যান্ড সম্বন্ধে আরেকটু আমরা জেনে নেই। আজকে এভাবে করে বলতে চাই হ্যালো ব্রাদার, ধরুন আপনি একটি মোবাইলের সিম কিনতে যাবেন, ফার্স্ট প্রায়োরিটি চলে আসবে গ্রামীণ ফোন। এখন বলতে পারেন কেন? গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কভারেজ খুবই স্ট্রং।
তারপর চলে আসবে তাদের ডেডিকেটেড কাস্টমার সার্ভিস। এই জন্যই কিন্তু সবার আগে মানুষ গ্রামীণ ফোনের সিমটাই কিনে। কারণ কেন? স্ট্রং নেটওয়ার্ক অ্যান্ড ডেডিক কাস্টমার সার্ভিস, যার জন্যই কিন্তু গ্রামীণ ফোন এত চমৎকার ভাবে মানুষ রূপে নিয়েছে, এত দ্রুত কিন্তু ব্র্যান্ডিং হয়েছে। এরপর যদি আমি আপনাকে বলি, হ্যালো ব্রাদার, দ্বিতীয়ত যদি বলি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আসেন এটা কেন মানুষ বেশি ব্যবহার করে, এটা কেন অত দ্রুত ব্র্যান্ড হয়েছে। ধরুন আপনি একটি কুরিয়ার পাঠাবেন, আপনি নিশ্চয়ই চয়েস করবেন এক নাম্বার কুরিয়ার সার্ভিস, আর সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এখন প্রশ্ন হচ্ছে কেন? আপনি জানেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুবই দ্রুত সার্ভিস দেয় এবং একদিনের মধ্যে পেয়ে যাবেন। ইট ইজ দিস ইজ কল ব্র্যান্ড। ব্র্যান্ড মে বি রেশন বাট ম্যাক্সিমাম ইমোশনাল। ব্র্যান্ড অনেক সময় ইমোশনের উপর নির্ভর করে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মানে স্লোগান হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফাস্টেস্ট। এই জন্য বললাম এটা দ্রুত সার্ভিস দেয়, যার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু এত দ্রুত ব্র্যান্ড হতে পেরেছে। এরপর আসেন যদি আমি বলি ভলভো পরিবহনের কথা। আপনারা জানেন সুইডিশ ব্র্যান্ড ভলভো। ভলভো ব্র্যান্ডটা যখন কাস্টমারের মাথায় আসে তখন একটা জিনিস চলে আসে, সেটা হলো সেফটি। এই সেফটির জন্য এটা অনেকের কাছে কি গ্রহণযোগ্য, অনেকে এটা ব্যবহার করে। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, ঢাকা থেকে যখন আপনি চট্টগ্রাম যান, আপনি কি দেখেছেন গ্রিন লাইন বলবো কয়টা অ্যাক্সিডেন্ট করছে? আমার সচরাচর চোখেই পড়ে না, কিন্তু সচরাচর কিন্তু অনেক গাড়িগুলা দেখি। আমি ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়ার পথে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, বাট আমার এখনো চোখে পড়ে নাই। মানে রেয়ার চোখে যদি পড়ো গ্রিন লাইন বলবো। কারণ কেন? এটা সেফলি কি করে, আপনাকে সার্ভিস দিয়ে থাকে। এই একটা মাত্র কারণে কিন্তু আজকে গ্রিন লাইন বলবো কিন্তু আজকে কি হচ্ছে, ব্র্যান্ড হতে পেরেছে। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, আজকে যদি নোকিয়ার কথা বলি হ্যালো ব্রাদার, এবার আসেন ওয়ার্ল্ড নন ব্র্যান্ড নোকিয়া। আপনি যখন মোবাইল কিনতে যাবেন আপনার মাথায় প্রথম আসবে নোকিয়া। আপনি এটা এজন্যই কিনতে যাচ্ছেন, লং লাস্টিং ব্যাটারি এবং অনেক টেকসই। এই দুটা মাত্র কারণে কিন্তু আপনি অনেকে নোকিয়া কিন্তু কিনতেছে। এই জন্যই কিন্তু নোকিয়া দ্রুত বাজার দখল করে নিয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। এক সময় ওয়ার্ল্ডের মধ্যে 70% বিজনেস করতো অ্যাজ এ নোকিয়া। এই জন্যই নোকিয়াকে দ্রুত মানুষ রিসিভ করছে, লং লাস্টিং ব্যাটারি এবং স্ট্রং বা অনেক টেকসই এই মোবাইলটা। এই দুইটা মাত্র কারণের জন্য কিন্তু নোকিয়া দ্রুত ব্র্যান্ড হতে পেরেছে। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, আসেন বাটা কোম্পানির কথা না বললে নাই। আমরা যদি জুতা কিনতে যাই, আমাদের আমাদের হঠাৎ করে আসা ভাটা, আমাদের হঠাৎ করে মাথায় আসে কি ভাটা। ভাটা জুতা আপনি এই জন্যই কিনতে যাচ্ছেন কারণ এটা মজবুত এবং লং লাস্টিং। এই এই কারণেই কিন্তু মানুষ কি করে, এই বাটাকে কি চয়েস করে নিচ্ছে। এই এই কারণেই কিন্তু ভাটাকে কি আমরা অলরেডি কি আমরা চয়েস করতেছি। এই জন্য আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আমি মনে করছিলাম আসলে নেটটা মনে হয় চলে গেছে, এক্সট্রিমলি সরি। তাহলে আসেন, তাহলে একটু দেখেন বাটাকে আমরা কেন এত চমৎকারভাবে বেছে নিয়েছি, বা বাটা এত দ্রুত কেন ব্র্যান্ডিং হয়েছে। একটা মাত্র কারণ, লং লাস্টিং বাটা এবং কি এটা খুবই টেকসই, যার জন্য কিন্তু বাটা এত দ্রুত ব্র্যান্ড হয়েছে। দেখেন প্রত্যেকটা ব্র্যান্ড তাদের একটা স্পেশাল ফোকাস আছে। প্রত্যেকটা ব্র্যান্ডের কি আছে, একটা স্পেশাল ফোকাস আছে। যে ফোকাসটা কাস্টমারের মাইন্ডে বিল্ড আপ হয়ে গেছে, যার জন্য কাস্টমার ওই ব্র্যান্ডের প্রতি আকর্ষিত হয়।
এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাই স্পেশাল ফোকাসটা কিন্তু যে কোনো কিছুর ক্ষেত্রে স্পেশাল ফোকাস যদি থাকে তাইলে কিন্তু আপনার ব্র্যান্ড করতে পারবেন, সেটা কোম্পানি হোক, প্রোডাক্ট হোক, সেটা নিজেকে হোক। এই জন্য বলে ইজ ব্র্যান্ড হ্যাজ এ স্পেশাল ফোকাস, দ্যাট ফোকাস হ্যাজ বিন ক্রিয়েটেড in the mind of the customer for which the customer is attract to that brand। এই জন্য বললাম হ্যালো ব্রাদার। তাহলে দেখেন, আমি যে প্রথমে বললাম মোবাইল সিম, গ্রামীণ ফোন, তাদের নেটওয়ার্ক কাভারেজ স্ট্রং এবং ডেডিকেটেড কাস্টমার সার্ভিস, যার জন্য তারা আগে ব্র্যান্ড হয়েছে। দ্বিতীয়, আমি যে সুন্দরবন কুরিয়ারের কথা বললাম, তারা দ্রুত সার্ভিস দেয়। তৃতীয়, আমি বললাম বলবো পরিবহন, তারা সেফটি। চতুর্থ, আমি যেটা বাটা বললাম, তারা হচ্ছে টেকসই। পঞ্চম, আমি যে নোকিয়ার কথা বললাম, তারা লং লাস্টিং ব্যাটারি এবং কি মোবাইলটাও কিন্তু টেকসই। দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে স্পেশাল ফোকাস আছে, এই জন্যই কাস্টমার ওই ব্র্যান্ডগুলোকে কিন্তু কিনতে চায়। একইভাবে নিশ্চিত করা বলবো হ্যালো ব্রাদার, আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, এক্সিলেন্ট ওয়ার্ল্ডের একটা স্পেশাল ফোকাস আছে, সেটা হলো ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্ট অ্যাজ এ ইউনিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এই জন্যই কিন্তু এটা ব্র্যান্ড। যে কোম্পানির প্রোডাক্ট আছে কনজিউমার প্রোডাক্ট, এবং আছে কি কসমেটিক্স প্রোডাক্ট, এবং আছে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট, আছে কি আমাদের হেলথ প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্গানিক প্রোডাক্ট এবং ন্যাচারাল প্রোডাক্ট, কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না এখানে, যার জন্য কিন্তু এটা ব্র্যান্ড। তার মানে এটার স্পেশাল ফোকাস হচ্ছে ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্ট, যার জন্য কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড অফ ব্র্যান্ড হবে এবং হচ্ছে। একইভাবে নিশ্চিত করা বলবো হ্যালো ব্রাদার, তাহলে আসেন ব্র্যান্ডিং ভার্সেস মার্কেটিং, তাহলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স কি, এটা আমাদের জানতে হবে। ব্র্যান্ডিং এবং মার্কেটিং পুরোপুরি এক না হলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। ব্র্যান্ডিং কে আপনি একটি ভিন্ন মাত্রায় মার্কেটিং প্ল্যান বলতে পারেন। মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টমারকে পুশ বা চাপ প্রয়োগ করা, মানে মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টমারকে পুশ বা চাপ প্রয়োগ করা হয় প্রোডাক্ট কিনতে। এক্ষেত্রে কোম্পানি তার টার্গেট কাস্টমারকে পণ্য কেনার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলে, আর আমরা দিচ্ছি সেরা পণ্যটি, আমাদের পণ্যটি অন্য সকল পণ্য থেকে ভালো, ইত্যাদি ইত্যাদি বলে। এটা হলো মার্কেটিং এর ভাষা। তাহলে আসেন, ব্র্যান্ডিংটা মানে কি? ব্র্যান্ডিং হচ্ছে কোন ব্র্যান্ড কখনোই এভাবে তার ব্র্যান্ডিং করবে না। ব্র্যান্ড তার কাস্টমারকে পুশ না করে পুল করে, প্রলুব্ধ না করে তার নিজের প্রতি আকৃষ্ট করে। ব্র্যান্ড তার কাস্টমারের সামনে তুলে ধরবে সে কি দিচ্ছে এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি, যার জন্য তার নিজেকে কাস্টমারের কাছে গিয়ে পণ্য কিনতে হয় না। কাস্টমার আকৃষ্ট হয়ে ব্র্যান্ডের কাছে আসে পণ্য কিনতে। সুতরাং হ্যালো ব্রাদার, আপনি ব্র্যান্ডিং করবেন নাকি গতানুগতিক মার্কেটিং করে পণ্য বিক্রি করার চেষ্টা করবেন? চয়েস ইজ ইউরস। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, তাহলে আসেন মার্কেটিং এবং ব্র্যান্ডিং মধ্যে ডিফারেন্স কি। মার্কেটিং যে করে সে কি বলতেছে, আই এম এ গ্রেট ডিজাইনার, তার মানে হচ্ছে আমি একজন দুর্দান্ত ডিজাইনার। আর ব্র্যান্ডিং মানে হচ্ছে কি, ব্র্যান্ডিং মানে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউ আর এ গ্রেট ডিজাইনার, তার মানে হচ্ছে আমি বুঝতে পারছি আপনি একজন দুর্দান্ত ডিজাইনার। তার মানে প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার, মার্কেটিং হচ্ছে নিজের ডোল নিজে পিটানো, আর ব্র্যান্ডিং হচ্ছে অন্যরা আপনার ডোল পিটাবে, বাট আপনার গুণাগুণটা শুধু তুলে ধরতে হবে। যেটা আকৃষ্ট আপনার কাছে আসবে, আপনার ওয়ার্ল্ডের মধ্যে এজ এ ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পাবেন। সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক, কোম্পানির ক্ষেত্রে হোক, সেটা নিজেকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে হোক, কখনো কোনোদিন নিজের ডোল নিজে পিটাতে যাবেন না, তাহলে এটা হবে মার্কেটিং। আর অন্যরা যখন আপনি নিজের ডোল পিটাবে, এটা হবে ব্র্যান্ডিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, নাও চয়েস ইজ ইউরস। আপনি কি মার্কেটিং করবেন না ব্র্যান্ডিং করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, ব্র্যান্ডিং ইউরসেলফ ফার্স্ট রিকোয়ার্স প্রফেশনালিজম। প্রশ্ন হচ্ছে হ্যালো ব্রাদার, ব্র্যান্ডিং হতে গেলে আপনার যেটা করতে হবে, আপনার সবার আগে প্রফেশনালিজম আপনার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আসেন যে হোয়াট ইজ প্রফেশনালিজম, পেশাদারিত্ব কি। ধরুন আপনি একটি মিটিংয়ে গেলেন, মিটিং এর ডিসিশন হয়েছে মিটিং এর সকল ইনফরমেশন বা টুলস সবাইকে মেল করতে। আপনি কি করলেন? বিকেল শেষ, পরের দিনে খবর নাই, এটা হলো আনপ্রফেশনাল। আবার কখনো আপনার কাছে মেল এসেছে, তার উত্তর আপনার কাছে চাচ্ছিল, আপনি কি করলেন? দিব, এখনো আপডেট পাইনি, পরে দিব। এই যে চাইল্ডিশ বিহেভিয়ার, এটা হলো আনপ্রফেশনাল। এটাকে মেনটেন করা হলো প্রফেশনালিজম। নিজেকে যে মেনটেন করতে পারে, সুপারভাইজ করতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ প্রফেশনালিজম। আপনি কেউ বলে নাই সকাল 10টায় মেল করতে হবে, কিন্তু অবস্থা থেকে বুঝে ফেলা উচিত আই শুড সেন্ড দ্য মেল। আবার মিটিংটি কোনো কারণে
হয়েছে সেটাও তাৎক্ষণিক জানিয়ে দেওয়া উচিত। এই যে নিজে থেকে প্রোঅ্যাক্টিভ কিছু করা, এটা হলো প্রফেশনালিজম। প্রফেশন একজন মানুষকে সবাই পছন্দ করে। প্রফেশন মানুষটার উপর ডিপেন্ড করা যায় যে সে বসেও থাকে না, এক্সকিউজও খোঁজে না। প্রফেশনাল পিপল আর দা বেস্ট পিপল। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনার হতে হবে প্রফেশনালিজম। তার মানে আপনার মধ্যে প্রফেশনাল নিয়ে আসতে হইব যে আমি যে ব্যবসাটা করতেছি এই ব্যবসাটা আমার নিজের, আমি অন্যের উপর ডিপেন্ড করবো না। তখনই কিন্তু আপনি ব্র্যান্ডিং হতে চলে যাবেন। অনেকে বলে শাহেদ ভাই আমি তো এই পেশাটাকে প্রফেশনাল নিতে চাই, নেটওয়ার্ক বানিয়ে তো এক্সিলেন্ট ওয়ালকে। তো প্রশ্ন হচ্ছে মানুষ জানে কি বলে, এই জন্যই কিন্তু আমি এটা প্রফেশনাল নিতে পারি না। আমি বলবো হ্যালো ব্রাদার, মানুষ জানে কি বলে এটার উপর যদি আপনি ডিপেন্ড থাকেন তাহলে কখনো কোনোদিন শুধু ন্যাচারাল মার্কেটিং না, কোথাও আপনি সফল হইতে পারবেন না। ও আবার অনেকে আমাকে বলে শাহেদ ভাই এই পেশাটা কি আসলে সম্মানজনক পেশা? তো ওনাকে বলি বলেন তো ভাইয়া, বাংলাদেশে কোনটা সম্মানজনক পেশা? নেটওয়ার্ক মার্কেটিং তথা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের কথা বাদ দেন, বলেন বাংলাদেশে কোন পেশাটা সম্মানজনক? উনি বলে কেন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার। তো আমি বলি ভাই বাংলাদেশে সম্মানজনক পেশা ছাড়া কি নাই? সবচেয়ে থার্ড ক্লাস কাজ কি মানুষ করে না? কই করে। আমি কই, কারা করে? এটা মুচি জুতো সেলাই করে, নাপিত চুল কাটায়, কি করে বাবুর্চি রান্না করে। দেখেন এটা একজন জুতা সেলাই করতে সে কয় টাকা পায়? 10 থেকে 20 টাকা। এক সময় ঠিক এই ভাটা কোম্পানির মালিকও কিন্তু এরকম কি করতো, জুতা সেলাই করতো রাস্তার পাশে বসে। আজকে বলেন ওনাকে কেউ মুসি বলে? বলে না, বলে শো মেকার। দেখেন যখন গ্রামের বাড়িতে থাকতাম আমার দাদা নিয়েই তো বাজারের মধ্যে দেখতাম জলসরের মধ্যে বসায় 2 ট্যাঙ্কের ফাঁকে রেখে চুল কাটাইতো। আজকে ঢাকা শহর ওই চুল কত দিয়ে কাটায় একটু ভালো করে জানেন হ্যালো ব্রাদার? আজকে একজনের নাম বলবো, বিশ্বের একসময় ফুটবল জগতে সব থেকে দামি প্লেয়ার, ইংল্যান্ডের ফুটবলার ডেভিড বেকহাম। আপনি কি জানেন বেকহামের আম্মা একজন নাপিত? তার কাছে কে চুল কাটাতে যায় জানেন? জুহি চাওলা, কারিনা কাপুর, শাহরুখ খানের মতো নায়করা 1 মাস আগে কন্ট্যাক্ট করে আমার হেয়ার স্টাইলটা আপনি করে দিবেন। ওনারে কেউ নাপিত বলে? বলে না, বলে হেয়ার স্পেশালিস্ট। আরে ভাই অন্য দেশের কথা বলে লাভ কি? আজকে বাংলাদেশের কথাই বলি। টমি মিয়ার আপনারা চিনেন না? সে একজন বাবুর্চি। সে কি বাংলাদেশ থাকে? না, উনি থাকে ইংল্যান্ডে। ইংল্যান্ডের এক সময় সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট টনি ব্লেয়ার তাকে মাসিক কন্ট্যাক্ট করতো, আমার 1 মাসে রান্না করে দিবা, বলো তুমি কত মার্কিন ডলার চাও। চিন্তা করতে পারেন এটা থার্ড ক্লাস কাজটা প্রফেশনাল নেওয়ার কারণে ডিমান্ড কোথায় গেছে। আরে ভাই আমি ধরি ওইরকম একটা থার্ড ক্লাস কাজ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, ওইরকম একটা থার্ড ক্লাস কাজ হচ্ছে এক্সিলেন্ট ওয়াল। আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার, বাট আপনি প্রফেশনালিজম যদি নিয়ে থাকেন ইনশাল্লাহ আপনার সেলিব্রেশন, আপনাকে সম্মানিত করা হবে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার অথবা বসুন্ধরা কনভেনশন হলে, যেখানে এই সাহেত্রে ওই দিন বরণ করে নিয়েছে 5,000 লোকের সামনে। ওই অনুভূতি আপনার সামনে আমি প্রকাশ করতে এখন পারবো না। ওই অনুভূতিটা ওই দিনে প্রকাশ করছিলাম হ্যালো ব্রাদার। এই জন্য একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, ভাই আপনি আপনার পেশায় সম্মানিত, আমি আমার পেশায় সম্মানিত। সম্মান পাওয়া হইলো যথেষ্ট। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজকে যদি এভাবে করে বলতে চাই হ্যালো ব্রাদার, এই এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমি ইসলাম টাকার জন্য। এখন টাকা তো পাচ্ছি, অনারও পাচ্ছি, পাওয়ারও পাচ্ছি, পপুলারিটি পাচ্ছি, এগুলোর জন্য কিন্তু আমি শায়দ এখানে আসি নাই। বেসিক্যালি আমার বাসার দক্ষিণার জানলাটা খুলেছিলাম আজান শোনার জন্য। এখন আজান তো শুনতেছি, এই জানলা দিয়ে পাখির কিচিরমিচির ডাকও আসে, ফুলের সুগন্ধিও আসে, আবার বাতাসও আছে। খুলছিলাম কিসের জন্য? আজান শোনার জন্য। তো এই শাহেদ এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আসছিল টাকার জন্য। এখন টাকা তো পাচ্ছেই, অনারও পাচ্ছে, পাওয়ারও পাচ্ছে, পপুলারিটি পাচ্ছে, এগুলোর জন্য আমি শাহেদ আসি নাই। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজকে আমি শাহেদ এক্সিলেন্ট ওয়ার্ল্ড ব্র্যান্ড শুধুমাত্র কিসের জন্য? এই প্রফেশনাল নেওয়ার কারণে এই ব্যবসাটা। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, আপনি যদি প্রফেশনাল এই এক্সিলেন্ট ওয়ালকে নেন ইনশাল্লাহ আপনার ব্র্যান্ড হবেন, আপনাকে অনেকে ফলো করবে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনার এই কোম্পানিতে স্টার হতে হবে। তাহলে আসেন আমরা এখন জানবো সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং আমরা কিভাবে নিজেকে করতে পারি, এটা নিয়ে আমি এখন আলোচনা করবো। তাহলে আসেন পার্সোনাল ব্র্যান্ডিং আমি নিজেকে কিভাবে করতে পারি অথবা সেলফ ব্র্যান্ডিং আমি নিজেকে কিভাবে করতে পারি। আমরা তখন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং এর কথা বলি, বিভিন্ন প্রোডাক্ট মার্কেট করি, আমাদের নিজেদেরও কিন্তু ব্র্যান্ডিং করা লাগে। আমরা সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড, আমাদের নাম হলো আমাদের ব্র্যান্ডের নাম, আমাদের চেহারা হলো ব্র্যান্ডের লোগো। তার মানে আমরা আমরা কি ভ্যালু মানুষকে দেই, সেটাই হলো আমাদের ভ্যালু প্রপোজিশন।
তো একটা সিম্পল কোশ্চেন থাকে ভাইয়া, আমরা নিজেকে কিভাবে ব্র্যান্ড করতে পারি, সেটাকে বলে সেলফ ব্র্যান্ডিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, সেলফ ব্র্যান্ডিং এর জন্য আজকে আমি আপনাদের 5টি আইডিয়া দিচ্ছি যেটা আপনাদের লাইফে কাজে লাগতে পারে। তাহলে আসেন 5 আইডিয়াস অফ সেলফ ব্র্যান্ডিং। আইডিয়া নাম্বার 1, ইউর পাবলিসিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটি কোম্পানি যখন ব্র্যান্ডিং করে তখন বিভিন্ন জায়গায় তার প্রচার প্রচারণা করে। বিভিন্ন প্রচার প্রচারণার কারণে কিছু কমিউনিকেশন থাকে, যে কমিউনিকেশনটা তারা মানুষদের জন্য দেয়। এখন কথা হচ্ছে আমরা নিজেদের প্রচার প্রচারণা কোথায় চালাতে পারি, কারণ সেই জায়গায় আমরা আছি এবং সেই জায়গায় মানুষ আমাদেরকে দেখে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ। প্রতিদিন ফেসবুকে যে পোস্টগুলি দিচ্ছি, যে ছবি দিচ্ছি, যে ভিডিও দিচ্ছি ও শেয়ার করছি, সেই জিনিসগুলো প্রচুর মানুষ দেখছে। তার মানে আমাদের কমিউনিকেশন তারা কনজিউম করছে। তার মানে ব্র্যান্ডের বিশাল জায়গা হলো সোশ্যাল মিডিয়া। তাই বলবো হ্যালো ব্রাদার, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আপনার এখন কি করতে হবে, বেছে নিতে হবে আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করার জন্য। এর চেয়ে শক্তিশালী কোনো মাধ্যম এখন বর্তমানে নাই। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনি যে জিনিসটাতে প্যাশনেট, সেই জিনিসটা আপনার কাভার ফটোতে থাকা উচিত। আপনি যে জিনিসটা করতে চান সেটা আপনার বায়োতে লেখা থাকা উচিত। আপনি যে জিনিসটা পড়তে অনেক বেশি পছন্দ করেন সেগুলো নিয়ে পোস্ট দেওয়া উচিত। তো সহজভাবেই বলি, সালমান খানকে আপনারা সবাই চিনেন। এই মুহূর্তে সবার মাথায় আসবে বলিউডের সালমান খান। আর আমার মাথায় সালমান খান বলতে আসে খান একাডেমির সালমান খান। তো আমি যদি বলিউডের সালমান খানের ছবি পোস্ট দেই তাহলে আপনি আসলে কেমন? আর যদি আপনি খান একাডেমির সালমান খানের কোনো ছবি পোস্ট দেন তাহলে আপনার ব্যাপারে আমার কিন্তু আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো ফেসবুকে পোস্টের মাধ্যমে আপনি নিজেকে ব্র্যান্ড করতে পারেন। আপনি যে জিনিস পোস্ট করছেন মানুষও কিন্তু আপনার ব্যাপারে ইমপ্রেশনটাও সেভাবে নিবে। তার মানে হচ্ছে আপনি যেরকম পোস্ট দিবেন মানুষের চিন্তা ভাবনা কিন্তু সেরকমই হবে। তার মানে হোয়াটস ইউর মাইন্ড, এখানে কি পোস্ট দিতে হবে এটা আপনার বুঝতে হবে। এটার উপর অনেকটা নির্ভর করে আপনার ব্র্যান্ডিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে আসেন আইডিয়া নাম্বার 2, ইউর কারিকুলাম বিটা অ্যান্ড ইন্টারভিউ। তার মানে হচ্ছে ইউর সিভি অ্যান্ড ইউর ইন্টারভিউ। এটার সম্বন্ধে আপনি কিন্তু ব্র্যান্ড হতে পারেন। এটার মাধ্যমে আমরা যে সবাই পড়ালেখা করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, আর আমাদের স্কিল অর্জন করছি। যেটা বলতেছিলাম, আইডিয়া নাম্বার 2, ইউর কারিকুলাম বিটা অ্যান্ড ইন্টারভিউ। আমরা যে সবাই লেখাপড়া করছি, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, আর আমাদের স্কিল অর্জন করছি, আর সেটা হলো আমাদের ড্রিম জব পাওয়ার জন্য। তো আমরা এখানে আছি, আর আর অন্যখানে আমাদের ড্রিম জব। আর মাঝখানে দুটি জিনিস থাকে, তোমার সিবি আর তোমার ইন্টারভিউ। তো ক্যারিয়ারে কোন একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য, কোনো কিছু করার জন্য যে জিনিসগুলো আমাদেরকে সেল করে সেটা হলো আমাদের সিবি অথবা আমাদের ইন্টারভিউ। তো আমরা যতগুলো জায়গা যেতে পারি না ততগুলো জায়গায় আমাদের সিবি যায় আমাদের কমিউনিকেশন নিয়ে আমাদের হয়ে কথা বলতে। এটা সবসময় মাথা রাখবেন। এইভাবে কিন্তু আপনি নিজেকে কি করতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনার আপনার সেকেন্ড সেলফ ব্র্যান্ডিং এর জায়গা হলো আপনার সিভি এবং আপনার ইন্টারভিউ দেওয়ার দক্ষতা, আর আপনার লিঙ্কডইনের প্রোফাইল। যারা এখনো লিঙ্কডইনের প্রোফাইল খোলেননি তারা প্লিজ খুলে ফেলেন। আপনি যে দ্রুততার সাথে ফেসবুকে পোস্ট দেন তার থেকে বেশি দ্রুততার সাথে লিঙ্কডইনের প্রোফাইল আপডেট করা উচিত। তার কারণ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো লিঙ্কডইন। কারণ লিঙ্কডইনের প্রোফাইল থেকে প্রচুর রিক্রুটার আপনাকে রিক্রুট করতে চাইবেন।
আপনাকে তাদের কোম্পানিতে নিতে চাইবেন, তাই নিজেকে ব্র্যান্ডিং করার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো সিভি, ইন্টারভিউ এবং আপনার লিঙ্কডইনের প্রোফাইল। এবার আসেন আইডিয়া নাম্বার 3, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা যখন মানুষের সাথে কথা বলি, দেখবেন দুই ধরনের মানুষ আছে। কিছু মানুষ আছে একটা ওয়ার্ম ওয়েলকাম দেয়, মুখে একটা হাসি থাকে, সুন্দর করে একটা সালাম দেয় অথবা হ্যালো বলে, তখন দেখতেই ভালো লাগে, কথা বলতে ইচ্ছা করে। আবার দেখবেন কিছু মানুষ কথা বলতে আসছেন, ওই দিকে তাকিয়ে থাকেন, মাথা চুলকায়, পকেট থেকে মোবাইল বের করে চাপতে থাকেন। এই জন্য তার সাথে তার কাছে তার সাথে কিন্তু কথা বলতে ইচ্ছা করে না। এটাই কিন্তু স্বাভাবিক। তো এই জন্য আমি বলবো, হ্যালো ব্রাদার, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সামান্য একটা হাসি, সামান্য একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে কিন্তু অনেক মানুষের মন জয় করে যায়। তাই আপনাকে প্রতিদিন যত মানুষ দেখছে তাদেরকে আপনি একটি ওয়ার্ম ওয়েলকাম দেন, জাস্ট স্মাইল আর সুন্দর করে সালাম দেন। এই যে গ্রিটিং, এই গ্রিটিংটাও আপনার ব্যাপারে মানুষের ইমপ্রেশন চেঞ্জ করে দেয়। আর ওই যে বলে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তার কারণ হলো ফার্স্ট ইমপ্রেশনে মানুষ আপনার ব্যাপারে যে চিন্তা করবে সেটা কিন্তু সহজে চেঞ্জ হয় না। তাই মাথায় রাখেন, গ্রিটিং বা ওয়েলকাম করাটা বিশাল বড় একটা ট্রিট। এই ট্রিটটা আপনার কাজে লাগাতে হবে। আর স্পেশালি প্রতিদিন নতুন মানুষের সাথে কথা বলেন, কারণ নতুন মানুষের সাথে যে ওয়েলকাম করেন বা গ্রিটিং করেন এটাকে নেটওয়ার্ক বলে। তো আপনি মানুষকে গ্রিট করার ক্যাপাসিটি এবং নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করার ক্যাপাসিটি যেন ভালো হয়, তাহলে কিন্তু আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন। আইডিয়া নাম্বার 4, ড্রেস কোড অ্যান্ড গ্রোমিং। আর এটা হলো আপনার ড্রেস কোড অ্যান্ড গ্রোমিং। আপনার যদি চুল উস্কো খুস্কো হয়ে থাকে, আপনার ব্যাপারে আমার একটা আইডিয়া হবে। আপনার যদি দাড়ি ওয়েল গ্রুম না থাকে, আপনার ব্যাপারে আমার একটা আইডিয়া হবে। আপনার কাপড় চোপড় ঠিক নাই, আপনি একটা স্পন্সর নিতে গিয়েছেন, একটা চাপ্পল পরে আর একটা ট্রাউজার পরে, কিন্তু মনে রাখতে হবে আপনার ড্রেস কোড দিয়ে কিন্তু ব্র্যান্ড ইমেজ প্রকাশ পায়। তো আপনাকে ড্রেস কোড আর আপনার গ্রোমিং যেন ভালো থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যালো ব্রাদার, আমরা এই ড্রেস কোডটা মেনটেন করতে পারি না। এই জন্য বললাম, অফিসে ব্যবহারের উপযোগী সুন্দরতা মার্জিত পোশাক, একজন নেটওয়ার্কে চমৎকার প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করতে হবে। ছেলেদের ক্ষেত্রে শার্ট প্যান্ট টাই পাজামা পাঞ্জাবি শো, মেয়েদের ক্ষেত্রে দেশের প্রেক্ষাপটে মার্জিত পোশাক হতে পারে, ছেলেদের এরকম ড্রেস আপ, মেয়েদের এরকম ড্রেস আপ। এই জন্য আপনি ড্রেস আপ করবেন। হ্যালো ব্রাদার, কভার সুন্দর হলে বই যেমন বেশি দামে বিক্রি করা হয়, তেমনি আপনার পোশাক পরিচয় সুন্দর হলে মানুষের আপনি গুরুত্ব পাবেন। একটা খোলা জায়গায় খেজুরের দাম 40 টাকা কেজি, আর একটা প্যাকেট আবার 1 কেজি একই গুণমানের খেজুরের দাম 60 টাকা। মানুষ প্যাকেট আবার খেজুরে বেশি দামে নেবে। আপনার দামি পোশাক দেখে লোক যেমন বেশি খাতির করবে, তেমনি সেই পোশাকটাও দীর্ঘদিন টিকবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আপনার ড্রেস কোড কিন্তু আপনার কোম্পানিকে ব্র্যান্ডিং করবে, আপনার ড্রেস কোডের ইমেজ কিন্তু আপনার নিজেকে ব্র্যান্ডিং করবেন। কিন্তু আজকাল যেসব ড্রেস কোড আমরা ছেলেরা পরি, যেসব ড্রেস কোড আমরা মেয়েরা পরি, এটা করে হাস্যকর। অনেক সময় ছেলেরা মেয়েদের ড্রেস কোড পরে, মেয়েরা ছেলেদের ড্রেস কোড পরে। এই জন্য আমি অনেক ক্ষেত্রে বলি, ছেলেরা হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে পরে দুল, মাথায় লম্বা চুল, ভয়ে মরি হায় যদি ছেলেরা আবার শাড়ি পরতে চায়। মেয়েরা হতে চায় ছেলে, ওড়না দেয় ফেলে, গায়ে দেয় শার্ট, হতে চাই স্মার্ট, খানে পরে না দুল, মাথায় এলোমেলো চুল, টেনশন লাগে হায় যদি মেয়েরা আবার লুঙ্গি পড়তে চায়। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, যে জামানা আসছে, এই জামানায় আসলে আমরা কোথায় যাব, এটাই তো বিষয়। তো এই জন্য ছেলে এবং মেয়েদের মধ্যে ডিফারেন্সটা বোঝা এখন কষ্ট হয়ে যায় ভাই। এটা দিয়ে কখনো ব্র্যান্ডিং হওয়া যায় না। ঠিক ছেলেরা যেসব ড্রেস কোড পরে, এটা দিয়ে তার ব্র্যান্ডিং হতে হবে। মেয়েদের ড্রেস আপ ছেলেরা পড়লে হবে না, ছেলেদের ড্রেস আপ মেয়েরা পড়লে হবে না, তাহলে কিন্তু নিজেকে ব্র্যান্ডিং করা যাবে না। এই জন্য বললাম, ড্রেস কোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আইডিয়া নাম্বার 5, কমিউনিকেশন ইন জেনারেল। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যখন কথা বলছেন, আপনি কিভাবে কথা বলছেন? আপনি যখন কথা বলছেন, অন্যজন আপনার ব্যাপারে কোনোভাবে ইমপ্রেস না, কারণ আপনি তার সাথে কথা বলার সময় তার রিলেটেড বিষয় নিয়ে কথা না বলে অন্য রিলেটেড বিষয় নিয়ে কথা বলছেন। আবার হতে পারে আপনার সাথে একজন কথা বলছেন আর আপনি মোবাইল চাপছেন। আর আপনি যখন কারো সাথে আর্গুমেন্ট করছেন, তখন আপনি আপনার নিজের আর্গুমেন্ট বসানোর জন্য
একেবারে রেডি হয়ে আছেন, কিন্তু অন্যজনের কথা শুনছেনই না। আর ওই যে বলে, উই লিসেন টু আর্গু, উই ডোন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড। আর আমরা কিছু আর্গুমেন্ট জেতার জন্য কমিউনিকেশন করি, বোঝার জন্য কিন্তু কমিউনিকেট করি না। আপনার কথাবার্তায় কতটুকু সুন্দর, কতটুকু মার্জিত, এটা দ্বারা কিন্তু বোঝা যায় আপনার ব্র্যান্ডিং ইমেজটা কেমন হবে। সো মেক শিওর আপনার ইমেজটা কেমন হবে, সো মেক শিওর আপনার কমিউনিকেশন, আপনার আচার ব্যবহার, হ্যালো ব্রাদার, যেন আপনার ভালো হয়। প্রতিটা মানুষের সোসাইটির একটি আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকে। যেমন আমার আইডেন্টিটি হলো শাহেদ খান, একজন মোটিভেশনাল স্পিকার এবং একজন সফল নেটওয়ার্কার। তো আপনার নিজের আইডেন্টিটি ও ক্রিয়েট করেন। আর যে 5টি আইডিয়া বললাম, এটা নিজের জীবনে কাজে লাগিয়ে সবার মধ্যে নিজেকে ছড়িয়ে দিন। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আজকে থেকে আপনার একটা আইডেন্টি রেডি করেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে। আপনি হবেন স্টার, এটা হলো আপনার আইডেন্টি। এই আইডেন্টি দিয়ে সবার কাছে আপনার ব্র্যান্ডিং হবেন। তা আমরা কি স্টার হতে চাই? চেক চেক চেক, চেক দ্য সাউন্ড। আর ইউ রেডি? আমরা কি স্টার হতে চাই? থ্যাংক ইউ ব্রাদার। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, এই স্টেডিয়ামের গ্যালারিতে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে যার কথা মনে করতেছেন, তিনি হলেন হানিফ সংকেত। শুধুমাত্র হানিফ সংকেত এই কারণেই উনি ভালো প্রেজেন্টেশনের জন্য আজকে মানুষের কাছে ব্র্যান্ডিং। একটু চিন্তা করেন, আজকে এই হানিফ সংকেতের কারণে কিন্তু আজকে ইত্যাদি ব্র্যান্ড। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, একটু চিন্তা করেন, ইত্যাদি আছে কিন্তু হানিফ সংকেত নাই। আপনি কি ইত্যাদি দেখবেন? কখনোই দেখবেন না। তার মানে এই মানুষটির কারণে কিন্তু, এই লোকটির কারণে কিন্তু আজকে ইত্যাদি ব্র্যান্ড হয়েছে। তার মানে হচ্ছে, হ্যালো ব্রাদার, বুঝতে হবে, নিজেকে ব্র্যান্ডিং করেন, তাহলে বাকি যেগুলো আছে এগুলো আপনি নিজে ব্র্যান্ড করতে পারবেন। তাহলে সবার আগে হচ্ছে সেলফ ব্র্যান্ডিং। এই সেলফ ব্র্যান্ডিংটা আপনার নিজেকে করতে হবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। তাহলে আসেন, আপনার পার্সোনাল ব্র্যান্ড কিভাবে নিজের মধ্যে আপনি বিল্ড আপ করবেন। পার্সোনাল ব্র্যান্ডের জন্য 3টা স্টেপ ফলো করতে পারেন। এক হলো নাম্বার 1 প্রসেস, নাম্বার 2 হলো এক্সপ্রেস, নাম্বার 3 হলো ইনভেস্ট। এই 3টি স্টেপ ফলো করে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হোক বা প্রোডাক্টের ব্র্যান্ডিং হোক, সেটা আপনি বিল্ড আপ করতে পারবেন। তাহলে আসেন, স্টেপ নাম্বার 1, সেটা হলো প্রসেস। আপনার প্রচুর নলেজ গেইন করতে হবে। আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নলেজ গেইন করা খুবই জরুরি। আপনার নলেজ এই জন্য অর্জন করতে হবে, কারণ মানুষ সব সময় নতুনত্ব চায় বা আপডেট ইনফরমেশন চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হলো ব্রাদার, আমি অনেকেরই দেখছি 2010 সালে বা 2011 সালে যেই স্লাইড দিয়ে আমরা ট্রেনিং করাইছি, আজ পর্যন্ত একই স্লাইড দেয়া অনেক ট্রেনার আছে ট্রেনিং করায়। আজকে আমি বলবো অনেক প্রেজেন্টার আছে প্রেজেন্টেশন করে। আমি বলবো, হ্যালো ব্রাদার, নতুনত্বকে আপনি স্বাগতম জানাতে হবে, তাইলে মানুষ আপনাকে ব্র্যান্ড হিসাবে কিন্তু নিয়ে নিবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আর আপনার নলেজ নেই, তাহলে কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন? আপনি যে পেশায় আছেন সেই পেশা সম্পর্কে আপনার আপডেট ইনফরমেশন রাখতে হবে। তা না হলে আপনার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, যার ফলে আপনি ব্র্যান্ডিং হতে পারবেন না। উদাহরণস্বরূপ, যেমন প্রফেশনাল ডাক্তার, টিচার, লয়ার ও নেটওয়ার্কার। এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন তার আপডেট রাখতে হবে। আপনি যদি নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে না জানেন, তাহলে ব্যর্থ হবেন, আর মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ বলবে। যেমন ধরুন, একজন নেটওয়ার্কারকে বর্তমান নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি সম্পর্কে আপডেট ইনফরমেশন রাখতে হবে। 2000 সালে যখন নেটওয়ার্ক মার্কেটিং বিস্তার লাভ করে, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। নেটওয়ার্ক মার্কেটিং যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়। অতএব আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ আপডেট জানতে হবে, তাহলে নিজেকে ব্র্যান্ডিং করতে আপনি পারবেন। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির বর্তমান আপডেট কি, এটা দিয়ে আপনি কিন্তু ব্র্যান্ডিং হতে হবে। এটা মানুষের কাছে পৌঁছালে আপনার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়বে। তাহলে স্টেপ নাম্বার 2, সেটা হলো এক্সপ্রেস। এক্সপ্রেস। আপনি যথেষ্টই নলেজ অর্জন করেছেন, কিন্তু কারো সাথে শেয়ার করতে পারেন না। যেমন আজকে আমি একটা ট্রেনিং রেডি করেছি আপনাদের দেওয়ার জন্য, কিন্তু এক্সপ্রেস করতে পারছি না। যদি আপনি এক্সপ্রেস না করতে পারেন, তাহলে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন না নিজেকে। এই জন্য আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অথবা
টিকটক এর মাধ্যমে ছোট ছোট প্রেজেন্টেশন করুন, তাহলে আপনার মধ্যে থাকা জড়তা কেটে যাবে। মনে রাখবেন, সফল বক্তাই সফল ব্যক্তি, বিশেষ করে যারা মার্কেটিং এ কাজ করে। এই জন্য একটা কথা আমরা বলি, কথাই জাত, কথাই বাত, কথাই মাত। কথাই কিন্তু জাত, কথা দিয়ে একটা ছেলে মেয়ের মিলন হয়, কথা দিয়ে কিন্তু সংসার ভাঙে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিজেকে এক্সপ্রেস করা। আপনি অনেক কিছু জানেন, অনেক জ্ঞানী আপনি, কিন্তু আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, তাহলে আপনি সফল হইতে পারবেন না। ইন্ডিয়ার একজন রাইটার উজ্জ্বল পাটনি, উনি একটা বই লিখছে, সফল ব্যক্তি সফল বক্তাই সফল ব্যক্তি। এই জন্য আপনার সফল বক্তা হতে হবে, নিজেকে এক্সপ্রেস করতে হবে। স্টেপ নাম্বার 3, ইনভেস্ট। এখন বলতে পারেন শাহেদ ভাই, আমি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য কোথায় ইনভেস্ট করব? এটাই কিন্তু অনেকে জানে না। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, দেখুন আপনার পরিচিত জগৎ খুবই লিমিটেড। অনেকে আমাকে বলে, শাহেদ ভাই কোথায় ইনভেস্ট করব? আমি বলি, আপনি ইনভেস্ট করুন আপনার নিজের উপর, নিজেকে ডেভেলপ করার জন্য। ধরুন আপনার মাসিক আয় 50,000 টাকা, এই টাকার 10% আপনি আপনার উপর খরচ করুন, তাহলে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। আপনি এই 10% টাকা দিয়ে নলেজ গেইন করুন, আর এভাবে করে আপনি আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রস্তুত হতে পারেন। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড, প্রসেস, এক্সপ্রেস এন্ড ইনভেস্টের মাধ্যমে কি করতে পারেন? আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, একজন অন্ধ ব্যক্তির কথা না বললেই নয়। দেখেন, এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল। তার সামনে ছিল একটা থালা, তাতে ছিল একটি কাগজ, যেটাতে লেখা ছিল, আমি অন্ধ, দয়া করে আমাকে সাহায্য করুন। সারা সকাল থালায় মাত্র কয়েকটি পয়সা জমা হলো। ব্যাংকের চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় তা দেখলো। সে তার মানিব্যাগ বের করে কিছু পয়সা দিল, তারপর তার হাতের কাগজটি নিল এবং তার পিছনে কিছু লিখে দিল, তারপর ছেলেটির হাতে ধরিয়ে দিল। তারপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে যায়। অনেক বেশি লোক তাকে সাহায্য করতে লাগলো এবং তার থালাটি ভরে গেল। বিকেলে সে ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো। ব্যাংকারের গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, আপনি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলেন? কি লিখেছিলেন আপনি? লোকটি বলল, আমি সত্যিটাই লিখেছিলাম, একটু ভিন্নভাবে লিখেছিলাম, আজ খুব সুন্দর একটা দিন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না। দুটো লেখাই মানুষকে বলে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথম লেখাটি বলে সে অন্ধ, আর দ্বিতীয় লেখাটি মানুষকে বলে অনেক বেশি অনেক বেশি ভাগ্যবান যে তারা অন্ধ নয়। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, শুধুমাত্র একটা লেখার ডিফারেন্সের কারণে কিন্তু আজকে তার সাহায্যের পরিমাণও বেড়ে যায়। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, শিব খেরাটা কথা বলছিলেন, বিজয়ীরা ভিন্ন কিছু করে না, একই কাজ ভিন্নভাবে করে। এই জন্য শুধু লেখাটা একটু চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু আজকে কিন্তু তার সাহায্যে দান খরায় কিন্তু বেড়ে যায়, থালাটা কিন্তু ভরে যায়। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, তেমন কিছুই কিন্তু লেখা নাই, শুধু লেখছিল সত্যিটাই। কেন, সেটা আমিও আপনাকে বলেছিলাম, এখনো আবার আপনাকে বলছি। দেখেন, দুটি লেখাই মানুষকে বলে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথম কি শুধু বলে সে অন্ধ, আর দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। এটা মানুষকে হার্ট টাচ করছিল। সত্যিকার অর্থে আজকে চমৎকারটা সকাল, এই সকালটা তো আমি দু চোখ ভরে দেখতে পারতাছি, এই ব্যক্তিও দেখতে পারতেছেন, তাহলে আসলে তো আমি ভাগ্যবান। এই জন্য শুধুমাত্র, হ্যালো ব্রাদার, একটা লাইনে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনার সফলতার জন্য। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, এটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আপনার জীবনেও কি সফলতা আসবে। এই জন্য হাউ টু ক্যাপচার দ্য ইমেজ অফ এ ব্র্যান্ড। তাহলে প্রশ্ন হচ্ছে, হলো ব্রাদার, আপনার ব্র্যান্ডের ইমেজকে কিভাবে আপনি ধরে রাখবেন, এটাও কিন্তু জানতে হবে। লগো, আইডেন্টি এবং ব্র্যান্ডের মাধ্যমে কি শুধু আপনার ব্র্যান্ডকে ধরে রাখবেন? না, এটা ছাড়াও কিন্তু আপনার ব্র্যান্ড ইমেজ ধরে রাখার জন্য অনেক কিছুই করে থাকে পৃথিবীতে অনেক ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিগুলা। তাহলে আসেন একটু জেনে নেই কিভাবে ব্র্যান্ড ইমেজ ধরে রাখছিল স্যামসাং কোম্পানি। 2016 সালে রিলিজ হওয়া স্যামসাং S7 মোবাইলটি বাজারে আসার সাথে সাথে ব্যাটারির সমস্যার জন্য ব্রাস্ট হয় এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তখন স্যামসাং কোম্পানি তাদের ব্র্যান্ড নেম বাঁচানোর জন্য মোবাইল ফেরত নিয়ে নেন এবং টাকা ফেরত দিয়ে দেন, শুধুমাত্র তাদের সুনামটা ধরে রাখার জন্য। এই সুনামটা হলো আপনার ব্র্যান্ড, সেটা যদি একবার নষ্ট হয়ে যায়
বিলিভ করেন কোটি কোটি টাকা খরচ করে আপনি সেই ইমেজটার ফেরত দিতে পারবেন না। এই জন্য সেখানে তো সেলফ ব্র্যান্ডিং আরো রেয়ার, আরো ডিফিকাল্ট। যদি একবার আপনার বদনাম ছড়িয়ে যায়, সে কিন্তু ওই খারাপ ব্র্যান্ডিং এ হবেন, ভালো ব্র্যান্ড আর হতে আপনি পারবেন না। এই জন্য বললাম সেটা যেরকম আপনার ব্যক্তিগত লাইফে, সেটা একটা কোম্পানির ক্ষেত্র। এই জন্যই বললাম হ্যালো ব্রাদার, এটা একটু মাথায় রাখতে হবে। একজন পুরুষ মানুষের স্ত্রী যেমন তার জন্য সম্মান, ঠিক তেমনই একজন বিজনেসম্যানের কাছে তার কোম্পানির সুনামটাই তার সম্মান। সম্মান না বাঁচলে যেমন মানুষ বাঁচবে না, তেমনি ব্যবসার সম্মান না বাঁচলে ব্যবসাও বাঁচবে না। এটাই কিন্তু সঠিক, এটাই কিন্তু সত্য। এই জন্য আপনার নিজের ব্র্যান্ড ইমেজটা ধরে রাখতে হবে, এবং আপনার কোম্পানির ইমেজটা কিন্তু আপনার ধরে রাখতে হবে। আর এই যে সুনামটা, এটার নাম হলো ব্র্যান্ড। যে স্পেশাল ফোকাস, সেটার নাম হলো ব্র্যান্ড। এই ব্র্যান্ড ইমেজটা কিন্তু হ্যালো ব্রাদার আপনার ধরে রাখতে হবে। একজন বিজনেসম্যান, একজন বিজনেসম্যানের তার চেয়ে ছোট কিংবা বড় সকল প্রকার বিজনেসম্যানদের সাথে ডিল করতে হয়। এখানে বড় মানে ফিনান্সিয়াল বড়, অর্থাৎ বড় কোম্পানির মালিক। আপনি যখন ছোট কোম্পানির হয়ে বড় কোম্পানির সাথে ডিল করতে যাবেন, তখন বেশি নমনীয়, অর্থাৎ ছোট ছোট ভাব নিয়ে কাজ করতে যাবেন না। তখন কিন্তু সেখান থেকে কিন্তু আপনার রেজাল্টও আসবে না। তার মানে সে ফিনান্সিয়াল বড় হোক বা বড় কোম্পানি হোক, সেখানে নিজেকে এত নমনীয় বা এত ছোট করা দরকার নাই যে আপনি ওনার কাছে কি করোনা বা ভিক্ষা যাচ্ছেন। আপনি যাচ্ছেন ওনার সাথে বিজনেস করার জন্য। এটা মাথায় রাখতে হবে। কারণ কারণ হচ্ছে এটাই, আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আপনার নিজের ভ্যালু আপনি না দেন, তাহলে অন্যজনে কিন্তু আপনার নিজের ভ্যালু দিবে না। বিষয়টা হচ্ছে এরকম হ্যালো ব্রাদার, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যদি কাউকে দাম দেন, সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে কিন্তু ডাস্টবিনে ফেলে দিবে। সো বি কেয়ারফুল। যদি কোনো সাপের বিষ নাও থাকে, তাহলে তাকে এমন ভাব নিতে হবে যে যেন দেখলে মনে হয় সে বিষাক্ত। এই ভাবটা আপনার মধ্যে থাকতে হবে নিজেকে ব্র্যান্ডিং করতে গেলে। আর নিজেকে যদি আপনি ছোট করে ফেলেন মানুষের কাছে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড হতে পারবেন না। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, তাহলে নিজের জায়গাটাও কি করতে হবে, আপনার ঠিক রাখতে হবে। ভিন্ন বর্ণের মানুষের সাথে ডিল করার তরিকাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে আসেন, এক এক জনের মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। আমরা আম জনতা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্ক ব্যবসাটা করি। তাহলে এক একজন কিন্তু এক এক ফ্যামিলি থেকে আসছে। প্রত্যেকের চিন্তা ভাবনা কিন্তু আমার মতো না। এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের মন মানসিকতা এক এক রকম। এই জন্য এক একজনকে এক এক ভাবে করে কিন্তু আপনাকে কি ডিল করতে হবে। একজন শিক্ষককে সম্মান দিয়ে খুশি করা যায়। তার মানে ওনার কাছে টাকাটা মুখ্য বিষয় না, তাকে সম্মানটা দিতে হবে আপনার, তাহলে কিন্তু সে আপনাকে রিসিভ করবে। একজন সৎ ব্যক্তির সাথে সত্য কথা বলো, তার মন পাওয়া সম্ভব হবে। মিথ্যা কথা বললে সৎ ব্যক্তিরা পছন্দ করে না। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, একজন মূর্খ ব্যক্তিকে মূর্খতা করতে দাও, সে খুশি হবে। তার মানে হচ্ছে যে যেটা চায় তাকে সেটাই কিন্তু তার পছন্দের জিনিসটাকে আপনার সাপোর্ট করতে হবে। তাইলে কিন্তু আপনি কি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। দেখেন, আমার জীবনের প্রথম আমি গেছিলাম রাজশাহীতে ট্রেনে করে। তাও এটা 2000, বেসিক্যালি 2007-08-এর দিকে। তো আমি কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠছি, আমার সিটটা পড়ছে একটা বয়স্ক লোকের সাথে। তো আমি সিটটাতে বসার সাথে সাথে আমার জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমি বললাম আমার নাম সাহেব। কোথায় যাবে? আমি বললাম রাজশাহী যাবা। রাজশাহী তোমার কি হয়? আমার বললো। আমি কি আমার কিছু হয় না, আমি একটা বিজনেস পারপাসে যাচ্ছি। তো আমি বললাম আপনি কোথায় যাবেন? উনি আমার দাদার বয়সী, না হলে 60 বছর বয়স হবে। আমি বলি আপনি কোথায় যাবেন? আমি রাজশাহী যাবো। আমি কি রাজশাহী আপনার কি হয়? আমার নিজের বাড়ি। আমি কি থাকেন কোথায়? ঢাকা রামপুর। আমি কি ছেলে মেয়ে কয়জন? আমার 5 ছেলে, 2 ছেলে ঢাকা থাকে, 3 ছেলে রাজশাহী থাকে। তো আমি বললাম যে আপনি কোথায় থাকেন? আমি ঢাকা থাকি, মাঝে মাঝে রাজশাহী যাই। তো মাঝে মাঝে ওনাকে 2-1টা প্রশ্ন করি, উনি শুধু বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আমার কথা বলার সুযোগই দেয় না। দেখবেন বৃদ্ধরা যদি সঙ্গ পায়, উনি কিন্তু আপনাকে ছাড়বে না। তো আমি ওনাকে সঙ্গটা দিচ্ছিলাম, মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করে উনি শুধু বলতেই থাকে, বলতেই থাকে। একটা পর্যায়ে ওনার আর আমার মধ্যে এতটা ক্লোজ হয়েছে, উনি আমাকে বলতে, সাহেব জানো না, তোমার মতো বয়সটা আমার একদিন ছিল,
তোমার মতো বয়সটা আমার একদিন ছিল, তোমার পিছনে আর কয়টা ঘুরে, আমার পিছনে ঘুরছিল না। তার মানে বুঝেন কথা বলতে বলতে কোথায় গেছি। তো একটা সময় ট্রেন বিরতি দেয়, উনি আমার জন্য খাবার নিয়ে আসে, বিস্কিট, আপেল, আঙ্গুর। তো আমি খাওয়া খাও স্যার মুখে, আমিও খাইতেছি। তো আমি নামবো আগের স্টেশন, উনি নামবো পরের স্টেশনে। তো আমি নানাকে বললাম, নানা আমি সামনের স্টেশনে নেমে যাব। আমার একটা প্রশ্ন ছিল। কয় কি প্রশ্ন? আমি কি, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নয়, কোনো আত্মীয় হন না, তো আপনি এত খাওয়াইলেন কেন আমারে? উনি একটা হাসি দিয়ে বললো, তোমার কথাগুলো যা মিষ্টি না। আমি মনে মনে বললাম, আমার কথা বলার সুযোগ দিলেন কই? সব তো আপনিই বলছেন। তো প্রশ্ন হচ্ছে হলো ব্রাদার, আমি এত খাওয়ান কেন খাইতে পারছি? শুধুমাত্র ওনার কথাকে আমি রেসপেক্ট করছি, শোনার মানসিকতা আমার মধ্যে তৈরি হয়েছে, এবং উনি সঙ্গ দেওয়াটা লোক পাইছে, যার জন্য কিন্তু ওনার মন জয় করতে পারছি, যার জন্য কিন্তু আমি এত খাওয়ান খাইতে পারছি। তার মানে হচ্ছে এই মানুষটাকে কিন্তু আমি এইভাবে ডিল করার কারণে কিন্তু একটা পর্যায়ে উনি আমার সাথে বিজনেসে জড়িয়ে যায়, প্রিভিয়াস একটা কোম্পানিতে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, ভিন্ন ভিন্ন মানুষের সাথে আপনার ডিল করার তরিকা ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা খুব ভালো হবে। আপনার দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবেন, এবং দ্রুত আপনি সবার কাছে ব্র্যান্ডিং হয়ে যাবেন, এবং আপনার বিজনেস দ্রুত প্রসার লাভ করবে, আপনার বিজনেস দ্রুত সামনে এগিয়ে যাবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, ব্যবসা করার সময় অনেক খারাপ পরিস্থিতি আসতেই পারে, তখন ব্রেনকে কন্ট্রোল রাখা অনেক বেশি কঠিন হয়ে যায়। আবার অনেক বেশি ইমোশনাল ও রাগে হয়ে থাকেন, যেগুলো ব্যবসার জন্য খুব ক্ষতিকারক। তাই ব্যবসা করার সময় যে কোনো পরিস্থিতিতে আপনার নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু লাইফে সাকসেস আসবে। আর যদি ব্রেনকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাকসেস আসবে না। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আপনি যত গরম হবে আপনার পকেট কিন্তু তত নরম হবে, আর নিজে নরম হবেন আপনার পকেট কিন্তু গরম হবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, আমার মেজাজটাও আমি একবার নরম করে দিছি। নরম করলে যদি পকেট গরম হয়, তাহলে নরম কেন হবে না? আমি অনেক ক্ষেত্রেই বলি, আঘাতের পর আঘাত পেয়েছি, এখন আর কষ্টকে কষ্ট মনে হয় না, যন্ত্রণাকে ভেবে নেই সান্ত্বনা, নিচুকে ভেবে নেই উঁচু, গন্ধহীন পুষ্প আমি সৌরভ খুঁজে পাই, অবহেলাকে ভেবে নেই ভালোবাসা, যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ভালোবাসি, কাউকে আঘাত করে সুখ পাই না, জরা ফুলের পাপড়িতে গন্ধ পাই দারুণ, সজীব পাতা নয়, জরা পাতা কুড়াতে আমি ভালোবাসি। হ্যালো ব্রাদার, আমার অ্যাটিটিউড বা আমার এই রাগটাকে যদি আমি এভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? এই রাগটা শুধু কন্ট্রোল করেন, তাহলে আপনার জীবনে কিন্তু সফলতা আসবে। এই জন্য বললাম, তুমি তোমার গোপন বিষয়গুলো কারোর সাথে শেয়ার করো না, কখনো কোনোদিনও শেয়ার করবে না। কারণ কেন? যার সাথে শেয়ার করবেন সে একদিন কিন্তু এই দুর্বলতার সুযোগ নিবে। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, একটি শহরে দুই বন্ধু মিলে বিজনেস প্ল্যান করছিল। ঠিক তখনই অন্য একজন বন্ধু তাদের প্ল্যান শুনতে পেরে বলল, এই বিজনেস এত সহজ না, এটা করতে গেলে অনেক সমস্যা হবে। বিশ্বাস করেন, তখন পাশের বন্ধুটা আর ব্যবসাটা শুরু করে নাই। এই জন্য বললাম, হ্যালো ব্রাদার, নেগেটিভ মানুষ থেকে সবসময় দূরে থাকেন, তাহলে জীবনে সফল হতে পারবেন। নেগেটিভ মানুষ কখনো আপনার সফলতা নিয়ে আসতে দিবে না। ব্যবসায় সফল হতে নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। একটি নষ্ট আপেল যেমন পুরো ঝুড়ির আপেলকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি একটি নেগেটিভ মানুষ আপনার পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। সো আপনি নেগেটিভ মানুষের সাথে কথা শুনবেন না। আজকে অনেকে বলে, শাহেদ ভাই, এই কোম্পানিতে কতজন স্টার আছে? 10 জন। সবাই তো স্টার হইতে পারে নাই। প্রায় 2 লক্ষ লোক বা প্রায় 2 লক্ষ লোক এই কোম্পানিতে কাজ করে, কিন্তু প্রশ্ন তো মাত্র 10 জন স্টার, তাহলে বাকিরা কেন হতে পারে নাই? আমার প্রশ্ন হচ্ছে, ব্রাদার, এটা না বলে বলেন আমি ওই 10 জনের মতো হব, তাইলে এখানে কিন্তু আসতে পারবেন কেন? কারণ পৃথিবীতে 5% লোক সুখে এবং শান্তিতে বসবাস করে, সবাই 100% আসতে পারবে না। এই জন্য বললাম, আপনাকে 5%-এ আসার জন্য আপনাকে কিন্তু, হ্যালো ব্রাদার, কঠোর পরিশ্রম করতে হবে আপনার এই জায়গাটাতে আসার জন্য। এই জন্য বললাম, নেগেটিভ দূর করেন, পজিটিভকে গ্রহণ করেন, আপনি স্টার হন। এই জন্য বললাম, তাহলে আপনি নিজেকে দ্রুত ব্র্যান্ড করতে পারবেন। ব্র্যান্ডিং ইউরসেলফ বিফোর ব্র্যান্ডিং এক্সিলেন্ট ওয়াল, যেটা আমি শুরুতে একটা কথা বলছিলাম, নিজেকে ব্র্যান্ডিং করার আগে সবার আগে ব্র্যান্ডিং করতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি যে কোম্পানিতে আছেন, সেই কোম্পানিকে ব্র্যান্ডিং করা। তার মানে আমি আছি এখন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে, তার মানে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আমার নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। সবার আগে হচ্ছে কি এক্সিলেন্ট ওয়ার্ল্ড, এরপরে আমি শাহেদ। যদি এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে আমি ব্র্যান্ডিং না করতে পারি, তাহলে আমি নিজেও ব্র্যান্ড হতে পারবো না। তাহলে আসেন, হোয়াট ইজ ব্র্যান্ড বা হোয়াট ইজ ব্র্যান্ডিং? ব্র্যান্ডিংটা বেসিক্যালি কি? দেখেন, আমরা অনেকেই ক্লাস 9-10-এ পড়েছি, স্কুল লাইফে পড়ছি, কলেজ লাইফে পার করেছি। কলেজ লাইফে যখন, স্কুল লাইফ থেকে কলেজ জীবনে যখন আমি যে ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমরা গার্লস অ্যান্ড বয়েজ একসাথে কিন্তু ক্লাস করি। এমন কোন ব্যক্তি আছে যে জীবনে কখনো প্রেমে পড়েনি? আমার মনে হয় না পৃথিবীতে একজন ব্যক্তি আছে যে কখনো প্রেমেই পড়েনি।
আপনিও পড়েছেন, আমিও পড়েছি, এটাই স্বাভাবিক। তবে প্রেমে কেউ সাকসেস হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে, এটা বলা যেতেই পারে, কিন্তু প্রেমে কিন্তু সবাই করছে। এই জন্য বললাম, আবার একটা গানও শুনছি টুটুলের এরকম, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। বাট যেভাবে হোক আপনি কিন্তু প্রেমে পড়ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই কথাটা কেন বললাম, দেখেন আমরা কলেজ লাইফে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমরা 1 থেকে 150 স্টুডেন্ট কিন্তু একসাথে ক্লাস করতাম। এক সাইডে মেয়েরা বসতো, এক পাশে আরেক সাইডে ছেলেরা বসতো। এইবার ধরা যাক কুদ্দুস আম্বিয়াকে খুব পছন্দ করে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে জরিনে আছে, শকিনে আছে, আর অনেকেই আছে, কিন্তু কারোই চোখে পড়ে না, শুধু এই কুদ্দুসের আম্বিয়াকে চোখে পড়ে। আম্বিয়া সবার মাঝখানে বসে আছে, কিন্তু সে চোখটা পড়ে তার আম্বিয়ার দিকে। আরো যে এখানে 60 থেকে 70টা মেয়ে আছে, এর থেকে আরো সুন্দরী মেয়ে ক্লাসের মধ্যে আছে, কারো চোখেই কিন্তু চোখ পড়ে না কুদ্দুসের, শুধুমাত্র আম্বিয়ার চোখে চোখ পড়ে। আর আম্বিয়াও দেখতে পারে এতগুলা ছেলে আছে, সবাই তো আমার দিকে এইভাবে তাকায় না, কিন্তু কুদ্দুস আমার দিকে এইভাবে কেন তাকায়। যখনই সে তার দিকে তাকায়, সে তার দিকে তার চোখে চোখ পড়া যায়, এরকম অনেক ঘটনায় ঘটে থাকে। এইবার স্কুল ছুটির পরে কিন্তু তাড়াহুড়া করে বের হতে গিয়ে দেখা যায় আম্বিয়ার সাথে কুদ্দুসের ধাক্কা লাগে, অথবা সে একটু দূরে থাকে, সে আরে আরে এভাবে কিন্তু সে বারবার ওই আম্বিয়ার দিকেই তাকায়। আম্বিয়ারও বুঝতে পারে আসলে সে এইভাবে কেন তাকায়, অন্য ছেলেরা তো এইভাবে আমার দিকে তাকায় না। তখন অলরেডি মাইন্ডে সেট হয়ে গেছে, তাহলে কি কুদ্দুস আমাকে নিয়ে কিছু ভাবতেছে। তখন তার অ্যাটেনশনটা আরো চলে আসে কুদ্দুসের দিকে। এখন কুদ্দুস বলতে পারতেছে না আসলে আম্বিয়াকে তার মনের কথা। সে একদিন আমতলা দাঁড়িয়ে থাকে, আম্বিয়া যাচ্ছে, আজকে তার মনের কথা বলবেই, কারণ কলেজে বলার সুযোগ পায় না এত স্টুডেন্টদের মাঝে। এই জন্য সে আমতলা গিয়ে দাঁড়ায় থাকে আম্বিয়ার জন্য। আম্বিয়া যাচ্ছে গাছতলা দিয়ে, আমতলা দিয়ে যাচ্ছে, সে যখন তাকে ক্রস করছে, পিছন দিয়ে ডাক দিচ্ছে, আম্বিয়া। আম্বিয়া পিছনে তাকায় বলল, আপনি কিছু বলতে চান? কুদ্দুস হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, সে বলতেছে, তুমি কেমন আছো? আম্বিয়া একটা হাসি দিয়ে বলল, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এইবার সেদিন তো কুদ্দুসের আর ঘুমেই আসে না। আরে আম্বিয়া আমার উত্তর দিছে, সে বলছে আমি ভালো আছি, সেদিন রাত্রে আর ঘুম আসে না। আগামীকাল সে আম্বিয়ারা তার মনের কথা বলবেই। সকালে গিয়ে আবার দাঁড়িয়েছে আমতলা, আম্বিয়া যাচ্ছে, তাকে ক্রস করতেছে, এইবার পিছন দিয়ে সাহস করে আবার ডাক দিছে, আম্বিয়া। আম্বিয়া পিছনে তাকায় বলতেছে, আপনি কিছু বলতে চান? তখন খুদ বলতেছে, না আসলে আজকে ক্লাসে কি পড়া দিছে, আসলে রুটিনটা কি আমি জানি না, তুমি কি আমারে বলতে পারো? কয় রুটিন তো এই একটা হাসি দেয়া বলতেছিল। তখন কুদ্দুস বলতেছে, আম্বিয়া তো আমারে এই এই কথা বলছে, আম্বিয়া তোমার রুটিন দিছে, সেদিন রাত্রে আরো ঘুম আসে না, তাহলে আম্বিয়া কি আমাকে পছন্দ করে? সেদিন রাত্রে আরো ঘুম আসে না, কিন্তু মনের কথা বলতে পারতেছে না, আজকে সে মনের কথা বলবেই। এবার পরের দিন গিয়ে আবার আমতলা দাঁড়াইছে, আম্বিয়া যাচ্ছে, পিছন দাঁড়াইছে আম্বিয়া। এবার পিছন থেকে যখন ডাক দিছে আম্বিয়া করে, পিছনে আম্বিয়া দাঁড়াইছে, তখন আম্বিয়া বলতে, আসলে কি আপনি কিছু বলতে চান? এবারে কুদ্দুস সাহস নিয়া বলল, আসলে আমি যা বলতে চাই তুমি কি তা বুঝো না? তখন আম্বিয়া বলতেছিল, আপনি কি বলতে চান সে তো অনেক আগেই বলছি, এই কথাটা কেন আগে বলতে পারেন নাই? এই যে চোখে পড়া, একজন আরেকজনের চোখে পড়া, এটার নাম হচ্ছে ব্র্যান্ডিং। হ্যালো ব্রাদার, আমার কোম্পানি এক্সেলেন্ট ওয়ালকেও আপনি কারো না কারো চোখে পড়াতে হবে, তাহলে কিন্তু কোম্পানিও ব্র্যান্ডিং হবে, আপনিও ব্র্যান্ডিং হবেন। ধরা যাক সেটা কিরকম, আপনি গ্রামের বাড়িতে থাকলে দেখবেন আমাদের স্কুল টিচার আছে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আপনি যান না ওনার কাছে, আপনি চমৎকার ড্রেস আপ পরা আমাদের কোম্পানির হ্যান্ড ওয়াশ নিয়ে, এক্সিলেন্ট অ্যালোভেরা হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড ওয়াশ নিয়ে যান না 10টা হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ নিয়ে টিচারের সাথে আপনি দেখা করেন, স্যার আসসালামু আলাইকুম। টিচাররা বলবো, স্যার আমি কিন্তু আপনার, টিচারও বলবে, হ্যাঁ তোমাকে অনেকদিন পরে দেখছি, দেখাই তো হয় না, তুমি কোন প্রফেশন আছে? আপনি বললেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড আছি। তখন আপনি বলতে পারেন, স্যার এই যে আমি হ্যান্ড ওয়াশ গুলো নিয়ে আসি, স্কুলের অনেক স্টুডেন্ট আছে যারা বাথরুম থেকে বের হওয়ার পরে হাত ধোয়ার জন্য কিছু পায় না, না আছে সাবান, না আসে হ্যান্ড ওয়াশ, স্যার এটা হলো আমার কোম্পানির প্রোডাক্ট, এই হলো আমাদের এক্সিলেন্ট অ্যালোভেরা হ্যান্ড ওয়াশ, এটাতে কোনো প্রকার কোনো কেমিক্যাল নাই, সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট এবং স্বাস্থ্যসম্মত। স্যার এই হ্যান্ড ওয়াশ গুলো আজকে আমি দিয়ে গেলাম, এগুলো দিয়ে কি করবে, এই স্কুলের স্টুডেন্টরা বাথরুম থেকে বেরোয় হাত ধুবে, হাত ওয়াশ করবে। বলেন এখন কি স্যারের মাথায় কি সেট হয়েছে কিনা? না, ছেলেটা এত চমৎকার ভাবে আমার কাছে আসলো, এক্সিলেন্ট ওয়াল দেখেছে, এত চমৎকার কাজ করতেছে, এবং আমাকে অলরেডি কিছু হ্যান্ড ওয়াশে দিছে। তার মানে দেখেন সে কিন্তু উনি কিন্তু এক্সিলেন্ট ওয়াল সম্বন্ধে জানলে, এইভাবে আরেকদিন যান আরো কিছুকে নিয়ে, যাওয়ার পরে কিন্তু একদিন আপনার টিচারে বললো, আসলে তুমি এই কোম্পানিতে কি কাজ করো?
তখনই কিন্তু আমাদের কোম্পানির সমস্ত কিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন এবং আপনার শিক্ষকও কিন্তু বলবে, "না, জিনিসটা তো আমিও করতে পারি।" তখন আপনি কিন্তু প্রধান শিক্ষকরে পেয়ে গেলেন আপনার এই কোম্পানিতে এবং আপনার পথ চলা কিন্তু আরো সুদৃঢ় হবে এবং আপনার সফলতা কিন্তু খুব দ্রুত আসবে। এইজন্য বললাম হ্যালো ব্রাদার, এইভাবে কিন্তু আপনি কি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন, আপনি কোম্পানিকে ব্র্যান্ডিং করতে পারেন। এইজন্য বললাম হ্যালো ব্রাদার, প্রতিটি সম্পর্কের পিছনে কোনো না কোনো স্বার্থ রয়েছে। এইজন্য বললাম স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করে না। আজকে যে আমি বলি হ্যালো ব্রাদার, আমি নিজেও স্বার্থপর। আমি এজন্যই স্বার্থপর, কারণ আমি সৃষ্টিকর্তারে সেজদা করি আমার স্বার্থের জন্য। আমি কি বেহেশতে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। ৫ ওয়াক্ত আমি সৃষ্টিকর্তারে সেজদা করি আমার নিজের স্বার্থের জন্য। সেটা কি? আমি বেহেশতে যেতে চাই। তার মাঝে পৃথিবীতে কেউ কখনো কোনোদিন স্বার্থ ছাড়া কেউ কাউকে হেল্পও করে না। একইভাবে নিশ্চিত করে বলব হ্যালো ব্রাদার, জন্মদিনের উপহার দিতে গিয়ে যদি কেউ এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে তার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। তার মানে হচ্ছে হ্যালো ব্রাদার, তাহলে আপনি কাউকে গিফট করলো বুঝবেন এর পিছনে একটা কারণ আছে, আপনাকে কেউ গিফট করলো আপনি বুঝবেন তারও পিছনে একটা কারণ রয়েছে। ওই স্বার্থটা ধরেই কিন্তু আপনার কথা বলতে হবে। তার মানে হচ্ছে আপনি শিক্ষকরাও কিন্তু আপনি ১০ থেকে ১৫টা হ্যান্ড ওয়াশ দিয়েছেন, আপনার একটা স্বার্থ রয়েছে। সেই স্বার্থটা হচ্ছে আপনি কোম্পানিতে কিন্তু আপনার শ্রদ্ধেয় শিক্ষক কিন্তু নিয়ে আসবেন। ওই শিক্ষক কিন্তু এজন্যই আসবে, উনার একটা স্বার্থ রয়েছে। এখান থেকে উনি ডেইলি ১৬,০০০ টাকা এবং ৩০ দিনে মাসে ৪,৮০,০০০ টাকার বিশাল একটা অপরচুনিটি পেয়েছে। উনিও পারে শিক্ষকতার পাশাপাশি আমাদের কোম্পানিতে নিজের ক্যারিয়ারটা আরো সুন্দরভাবে মজবুত করতে। এইজন্য বললাম হ্যালো ব্রাদার, প্রতিটা স্বার্থের পিছনে কিন্তু প্রতিটা কাজের পিছনে কিন্তু একটা স্বার্থ রয়েছে। সেই স্বার্থটা নিয়ে কিন্তু আপনি কাজ করেন। তাইলে কিন্তু আপনি সফল হবেন। আপনার আমার স্বার্থ দেখা দরকার নাই। হেল্প ব্রাদার, আপনি নিজের স্বার্থ দেখেন, নিজেকে আপনি স্টার বানান। এইজন্য বললাম বেস্ট প্রোডাক্ট। বিলিফলেস অ্যাডভার্টাইজমেন্ট ক্যান নট সেল ইভেন বেস্ট প্রোডাক্ট। এইজন্যই বললাম হ্যালো ব্রাদার, পৃথিবী থেকে সবচেয়ে ভালো প্রোডাক্টটা যদি আপনার পৃথিবীর মানে সবচেয়ে ভালো প্রোডাক্ট যদি আপনার হাতে তুলে দেওয়া হয়, কিন্তু এই প্রোডাক্টটা যদি বিজ্ঞাপন দেয় অবিশ্বাস্য হয়, তাহলে কিন্তু এটা সেল হবে না। অবিশ্বাস্য বিজ্ঞাপন কখনো সবচেয়ে ভালো প্রোডাক্টও সেল করতে পারে না। যদি বিজ্ঞাপন হয় অবিশ্বাস্য, আপনি যেটা বিক্রি করতে যাচ্ছেন সেটা যদি ওনার রিলেটেড না হয়। যেমন ধরুন, ওনার কাছে গিয়ে যদি বলেন এই টুথপেস্টটা খুবই চমৎকার, বলেন ওনার জন্য কি টুথপেস্টটা দরকার আছে? কখনো কোনোদিনও দরকার নাই। তার মানে এটা ওনার রিলেটেড না, এটা ওনার দরকার নাই। তার মানে অবিশ্বাস্য বিজ্ঞাপন কখনো কোনোদিন আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারে না। এটাই স্বাভাবিক। এই জন্য বললাম আপনার প্রোডাক্টটা যাতে গ্রহণযোগ্যতা বা এরকম কিছু প্রোডাক্ট আপনি নিয়ে যেতে হবে সবার কাছে। তাহলে কিন্তু কি আপনি দ্রুত সেল করে আসতে পারবেন। এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আমার দাঁত ব্যথা, এখন যে পেট ব্যথার আপনি মেডিসিন দেন তাহলে কি হবে? কখনো হবে না। তার মানে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে, উপস্থিত বুদ্ধি রাখতে হবে। আমি যে ওনার কাছে যাচ্ছি প্রোডাক্টটা সেল করার জন্য, বাট উনি এই মুহূর্তে কি চায়? ওই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, তাহলে আপনার সেল হবে। আর যদি এরকম অবিশ্বাস্য বিজ্ঞাপন আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেল আসবে না। তাহলে মানে আপনার বুঝতে হবে শুধু ভালো প্রোডাক্ট থাকলে আপনি সেল করতে পারবেন না, এটা বুঝতে হবে। এখন পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট যেটা ডায়মন্ড, ডায়মন্ড যদি আপনার হাতে তুলে দেওয়া হয় আপনি কিন্তু ডায়মন্ডও সেল করতে পারবেন না। কারণ এই ডায়মন্ডটা কার কাছে সেল করতে যাবেন এটা সবার আগে সিলেকশন করতে হবে। এটা যদি সিলেকশন না করতে পারেন তাহলে ডায়মন্ডটা কিন্তু আপনার বিক্রি হবে না। আপনার ডায়মন্ডটা যার মতো তার কাছে আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে কাস্টমার সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কাস্টমার সিলেকশনটা আপনার কি করতে হবে, তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডিংটা দ্রুত হবে, সেলটাও দ্রুত হবে। প্রোডাক্ট চুজিং সিস্টেম। তাহলে আসেন প্রোডাক্ট কিভাবে চুজ করি আমরা। আমরা সবার আগে গিয়ে দেখি ব্র্যান্ড, এরপরে কি দেখি প্রাইস, তারপরে কি দেখি আমরা কোয়ালিটি, এরপরে কি দেখি কোয়ান্টিটি, তারপরে কি দেখি প্রাইস। বা এটা হলো রং সিস্টেম। এটা কি সিস্টেম? রং সিস্টেম। তাহলে আসেন ওয়ার্ল্ডের মধ্যে তারা কি দেখে প্রোডাক্ট কিনে? তারা সবার আগে দেখে কি প্রোডাক্টের কোয়ালিটি, এরপরে দেখে কোয়ান্টিটি, এরপরে দেখে সার্ভিস, এরপরে দেখে প্রাইস, এরপরে দেখে ব্র্যান্ড। এটা হলো রাইট সিস্টেম। এটাই কিন্তু আমাদের ফলো করতে হবে। অনেকে বলে শাহেদ ভাই আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের বয়স মতো ৭ বছর, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন একটা মানুষ চিনে না বা তেমন একটা মানুষ জানে না, এটা তো ওই রকম ব্র্যান্ড হয় নাই। আজকে আমি বলবো হ্যালো ব্রাদার, আপনাকে যে এই প্রশ্নটা আমি করি, আপনাকে ব্র্যান্ড দরকার না কোয়ালিটি দরকার?
অবশ্যই কি দরকার? কোয়ালিটি দরকার। তাহলে সবার আগে দেখবেন কোয়ালিটি, এরপর দেখবেন সার্ভিস, কোয়ান্টিটি, এরপরে দেখবেন কি আপনার সার্ভিস, এরপরে প্রাইস, এরপরে ব্র্যান্ড। ব্র্যান্ডটা আসবে শেষে। এইজন্য বললাম আপনার ব্র্যান্ড নিবেন না কোয়ালিটি নিবেন? এটা হলো প্রশ্ন। তাহলে গেস্টকে আপনি বলেন, আপনি কি ব্র্যান্ড চান না কোয়ালিটি চান? আচ্ছা বলেন তো, আমার কোম্পানির ৭ বছর বয়স। ৭ বছরে একটা কোম্পানি কতটুকু ব্র্যান্ড হতে পারে? আমার কোম্পানি মিনিমাম ২০ টা বছর সময় দেন না। আমি ২০ বছর বলব না, হ্যালো ব্রাদার, আর মাত্র ৩ টা বছর সময় দেন। আর মাত্র ৩ টা বছর। এটা হলো ২০২০, ২১, ২২, ২৩। ইনশাআল্লাহ ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে শুধুমাত্র একটা ব্র্যান্ড হবে না, ওয়ার্ল্ড ওয়াইড আমরা ব্র্যান্ড করতে যাচ্ছি এক্সিলেন্ট ওয়ালকে। সেদিন এই ব্র্যান্ডের নামকরণের কারণে শুধুমাত্র কি আপনার সেল বেড়ে যাবে। ও, এটা কি এক্সিলেন্ট ওয়াল আপনার প্রোডাক্ট নিয়ে নিছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্রাদার, শুধু আমরা ব্র্যান্ডই সেল করবো না, আমরা কোয়ালিটিও, গুণগত মানও আমরা ধরে রাখবো, যাতে মানুষ আমাদের প্রোডাক্ট ক্রয় করার মধ্যে আমাদের ফ্যান হয়ে যায় এবং আমাদের প্রোডাক্ট কথা বলে। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, এটাই কিন্তু আপনাদের করতে হবে। এই জন্য আমি বলবো এই প্রোডাক্ট চুজিং সিস্টেমটা আপনাদের জানতে হবে, কোনটা রং সিস্টেম, কোনটা রাইট সিস্টেম। তাহলে আমি বলবো ব্র্যান্ডিং ইউরসেলফ। তাহলে নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবেন আপনি? নিজেকে ব্র্যান্ড করতে গেলে যেটা আপনার করতে হবে, অন্যকে জয় করুন, আপনার জয় নিশ্চিত। নিজের কাজের প্রতি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হন। প্রতিষ্ঠান ও পণ্যকে নিজের সন্তানের মতো ভালোবাসুন। ধর্ম অনুভূতি লালন করুন, তাহলে সৃষ্টিকর্তার রহমত ও বরকত পাবেন। সবসময় টিমের মধ্যে যোগ্য লোকদের খুঁজুন, তাদেরকে আপনার মতো তৈরি করুন। নেগেটিভ আচরণ না করে অন্যের নিকট দৃষ্টান্ত হয়ে থাকার চেষ্টা করুন। আপনার কর্মফল আপনাকে জনপ্রিয় করে তুলবে। কর্ম পরিকল্পনা, আপনার চিন্তা ও কাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করুন। এটা আপনার এটা আপনার যাত্রাপথের ম্যাপ হাতে এটা আপনার যাত্রাপথের ম্যাপ হাতে রাখার মতো। টিম ওয়ার্ক হলো নিজ হাতে লাগানো গাছের বাগানের মতো, যত যত্ন করবেন তত ফল পাবেন। কখনো পথ পরিবর্তন নয়, কর্ম পরিকল্পনা পরিবর্তন করুন। নিজের নিজেকে প্রতিদিন একটু একটু করে তৈরি করুন। রিমেম্বার, নিজেকে ব্র্যান্ডিং করার জন্য আপনি আপনার সম্পদ। ওই আচরণ করুন যা আপনি অন্যের মুখে থেকে আপনার জন্য শুনতে চান। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনি যা পেয়েছেন তা আপনার সৃষ্টি। আপনি যা হারিয়েছেন তার জন্য আপনিই দায়ী। আপনি যা পেতে যাচ্ছেন তার জন্য আপনি যথেষ্ট। অতএব নিজেকে পরিবর্তন করুন, নিজেকে সেলফ ব্র্যান্ডিং করুন। এই জন্য ওয়ার্ল্ডের মধ্যে দা ইউজ ইয়ত পাওয়ার, যুব শক্তিকে বড় বড় কোম্পানিগুলো কাজে লাগায়। এই যুব শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে কি আমরা আরো দ্রুত গতির সামনে এগিয়ে যেতে পারবো। পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি যেমন ফেসবুক, গুগল, আলিবাবা, এখানে ইন্টেলিজেন্ট ইয়তদের চাকরির জন্য নিযুক্ত করা হয়। এর কারণ হলো ইয়তরা বেশি এনার্জেটিক হয়ে থাকে, তাদের মধ্যে একটা এক্সট্রা উদ্যম কাজ করে থাকে। সুতরাং পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ইয়ত পাওয়ার। অতএব নিজের কোম্পানিতে ইন্টেলিজেন্ট ইয়ুথ নিযুক্ত করতে হবে, যেন তারা তাদের উদ্যমকে কাজে লাগিয়ে আপনার কোম্পানিকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। বেশিরভাগ কোম্পানি এক্সপিরিয়েন্সদের বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলোকে দেখলেই দেখবেন তারা ইয়ুথ পাওয়ারকে ভালোভাবে কাজে লাগাচ্ছেন। আমি বলবো হ্যালো ব্রাদার, আপনাদেরও এই ইয়ুথ পাওয়ারকে কাজে লাগাতে হবে, তাহলে আপনারাও কি দ্রুত সামনে এগিয়ে যেতে পারবেন। এই জন্য বললাম চেঞ্জ থিঙ্কিং, বি সেলফ ব্র্যান্ডিং। প্রশ্ন হচ্ছে চিন্তা আপনার পরিবর্তন করুন, নিজেকে সেলফ ব্র্যান্ডিং করুন। তাহলে নিজের চিন্তা আপনার যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতে পারবেন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জীবন সে নিজেই তৈরি করে, কিন্তু তারা শুধুমাত্র সফল হয় শুধুমাত্র তারাই সেটা স্বীকার করে। আমরা সবাই এক একটি প্রোডাক্ট আমাদের নিজস্ব চয়েসের। আপনি আপনার সম্পূর্ণ সময়কে কোথায় ইনভেস্ট করেছিলেন? নিজেকে এডুকেটেড করতে, নতুন কিছু শিখতে, নাকি পার্টি, ড্রিঙ্ক, টিভি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর মোবাইলে গেম খেলতে সময় চলে গেছে? আপনি যেটি করেন না কেন সেটি আপনার চয়েস ছিল। এখন আপনার রেজাল্ট যেমনই হোক না কেন সেটি আপনি ক্রিয়েট করেছেন।
আপনি হয়তো শুনেছেন সেলফ মিলিনিয়ার, কিন্তু কখনো শুনেছেন কি সেলফ মেড অ্যাভারেজ অ্যান্ড সেলফ মেড ফেইলর? না ব্রাদার, আপনি এখনো এর আগে তা শুনেননি। যদি আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতা থাকে নিজেকে পরিবর্তন করার, এবং সেটি আপনি যদি করতে পারেন, তাহলে সেটি হবে প্রথম স্টেপ। এমন একটি জীবন গড়তে, এমন একটি জীবন গড়েন যেখানে আপনি গর্বের সাথে বলতে পারবেন, আমার জীবনকে আমি নিজেই বদলে দিয়েছি। আপনি যা পেতে চান, আপনি যা হতে চান, আপনি যা করতে চান, সেগুলো কেন করতে পারছেন না? তার কারণ খুঁজে বের করে অজুহাত দেওয়া বন্ধ করুন। তাহলে কি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন? যদি আপনি সফল হতে চান, তাহলে কোনো ধরনের নেগেটিভিটি বা কোনো ভয়কে আপনার ভিতরে কোনো অবস্থায় ঢুকতে দেওয়া যাবে না, কারণ তা মোকাবিলা করার জন্য আপনি যথেষ্ট। সিদ্ধান্ত নেন, শিখেন কিভাবে করে, লক্ষ্য স্থির করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন এবং তার উপর কনসিস্টেন্টলি কাজ করে যান। আপনি যে কাজটা করছেন তার জন্য নিজেকে নিয়ে আপনি গর্ব করতে পারবেন। আপনার কাজের জন্য হতাশ হতে পারবেন, হতাশ হতে পারবেন। সবই ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। আপনি বাঁচতে পারেন আত্মবিশ্বাস ও সাহসের সাথে, অথবা আফসোস আর দুঃখ প্রকাশের সাথে, সেটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর। এখানে আপনার জীবন সম্বন্ধে কথা বলা হচ্ছে। আপনার জীবনে যা কিছু চলতে থাকুক না কেন, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন এক্সকিউজ দেওয়ার জন্য, অথবা এগুলোকে ব্যবহার করতে পারেন পারপাসের জন্য। চয়েস সেটা আপনার হাতেই। আপনার একটা চয়েস দিতে পারে আপনার একটা পজিটিভ লাইফ, আপনার একটা চয়েস দিতে পারে আপনাকে একটি গ্রেট লাইফ। আপনার প্রত্যেকটি উইক চয়েস গুলোকে আপনি বদলান স্ট্রং চয়েসে, বদলান আপনার এক্সকিউজ গুলোকে রেসপন্সিবিলিটিতে, বদলান আপনার অলসতাকে কঠোর পরিশ্রমে, বদলান আপনার ওয়াস্ট ওয়াস্ট করার টাইমকে লার্নিং টাইমে, বদলান আপনার ব্যাড হ্যাবিট গুলোকে সেই জিনিসে যেটি আপনাকে এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে। সেই জিনিসটি পেতে, যেই জীবনটির জন্য আপনি স্বপ্ন দেখেছিলেন, যথেষ্ট হয়েছে, অপেক্ষা করুন। এখন সময় কিছু করে করবার। প্রত্যেক দিন আপনার কাছে সুযোগ আসে, কিন্তু আপনি সেগুলো কিভাবে ব্যবহার করবেন সেটা শুধুমাত্র আপনার চয়েস। আপনি সেই সুযোগগুলোকে এক্সকিউজ দিয়ে সাইড করে নিজের জীবন নষ্ট করবেন, নাকি সেগুলো ব্যবহার করে সামনে এগিয়ে যাবেন আপনার স্বপ্নের পথে, এটা শুধুমাত্র আপনার চয়েস। স্ট্রং পিপলরা প্রতিদিন স্ট্রং হয়, কারণ তারা ব্যথা সহ্য করে, ব্যথার কাছে হেরে না গিয়ে তারা সেটাকে ব্যবহার করে। আপনার সমস্ত কষ্টকে ব্যবহার করেন এজ এ ফুয়েল হিসাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যুদ্ধ করেন আপনার চ্যালেঞ্জগুলোর সাথে এবং সেগুলোকে ছুঁড়ে ফেলে দেন পিছনে। আমি আজ যেখানে আছি তার কারণ অতীতে আমার নেওয়া ডিসিশন। যদি আমি পেতে চাই বেটার রেজাল্ট, তাহলে আমাকে নিতে হবে অবশ্যই বেটার অ্যাকশন। আমি কখনোই থামবো না আমার লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত। যখন আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে, তখন আমি সেট করব আরো একটি বড় লক্ষ্য। আমি সামনে এগিয়ে যাব এবং নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করব আরো বেটার হওয়ার জন্য। আর সেটা প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে। আমি কমিটেড, আমি কনসিস্টেন্ট, আমি সেলফ মেড। তাহলে আমি হব সেলফ ব্র্যান্ডিং, তাহলে আপনি হবেন সেলফ ব্র্যান্ডিং। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, সেলফ ব্র্যান্ডিং করার জন্য আপনি কমিটেড হতে হবে, কনসিস্টেন্ট হতে হবে, সেলফ মেড হতে হবে। তাইলে আপনি হবেন কি সেলফ ব্র্যান্ডিং। একইভাবে নিশ্চিত করে বলবো হ্যালো ব্রাদার, আমি বিখ্যাত ব্যক্তিদের মতো হতে চাইতাম। এই জন্য আমি অনেক পরিশ্রম করতাম, কিন্তু কোনোভাবেই সফল হতে পারিনি। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম অন্যের মতো নয়, আমি হব আমার মতো। এটা হবে আজকার সেলফ ব্র্যান্ডিং। এটাকেই বলে সেলফ ব্র্যান্ডিং। আপনি হবেন আপনার মতো। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আপনি যদি মনে করেন জগতের সবচেয়ে খারাপ অবস্থায় আপনি আছেন, তাহলে তা আপনি মেনে নিন। আপনি যদি সবচেয়ে বড় হতাশাগ্রস্ত হন, তাহলে তা আপনি মেনে নেন। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর থেকে আর কোনো খারাপ হতে পারে না। যেহেতু আপনি আশরাফুল মাখলুকাত, তাই আপনি আপনার কাজে মনোযোগী হন। মনে রাখবেন, শরীরের জন্য জীবন নয়, জীবনের জন্য শরীর। আপনি তো কবেই মারা গেছেন, আর এখন থেকে যা কিছু করছেন তা আপনার জন্য বোনাস। আপনি হয়তো বিল গেটস বা শেক্সপিয়ার হতে পারবেন না, কিন্তু আপনি আপনার সময়কালের সেরা একজন
হতে পারবেন, সেটা হলো আপনার কাঙ্ক্ষিত স্টার। সেই কাঙ্ক্ষিত স্টার হন এবং আপনাকে নিজেকে ব্র্যান্ডিং করুন। এই জন্য বললাম হ্যালো ব্রাদার, আজকাল ট্রেনিং এর শেষ প্রান্তে এসে এতটুকু আমি কি আপনাকে বলতে পারি, হ্যালো ব্রাদার, আজকে এই ট্রেনিং এর মাধ্যমে, এই অল্প সময়ের মাধ্যমে আপনি আপনাকে কিছুই দিতে পারেন এই, হ্যালো ব্রাদার, এই ট্রেনিংটা যদি আমার করাতে হয় প্রায় 3 ঘন্টা লাগবে ট্রেনিংটা করানোর জন্য। আজকে এই সময়ের মধ্যে যদি আমার একটা লাইন আপনার হৃদয়ে দাগ কেটে থাকে, এই লাইনটা আপনি মাথায় নিয়ে আপনার নিজেকে সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমে, পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনার নিজের সফলতা নিয়ে আসেন। আর আমার কথা যদি আপনারা কেউ আঘাত দিয়ে থাকি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন, আমি সবার কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। তবে শেষ প্রান্তে এসে এতটুকু আপনাকে আমি বলতে পারি, আকাশ হলে চাত্রা দিতাম, মেঘ হলে বৃষ্টি নামাতাম, পাখি হলে গান শোনাতাম, ফুল হলে সৌরভ দিতাম, মানুষ তো, তাই আপনাদের একটু ভালোবাসায় দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।